আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের বইয়ের প্রথম অধ্যায়ের সিকিউ পার্টটা। আমি রিকোয়েস্ট করব, যদি তোমরা এই ক্লাসের বেসিকটা দেখে না থাকো বা আমার বেসিক ক্লাসটা দেখে না থাকো বা বই থেকে বেসিকটা পড়ে না থাকো, এই ক্লাসে তুমি কিছুই বুঝবা না আসলে। মানে এই ক্লাস তোমার কাছে একেবারে বোরিং মনে হবে, প্লাস এমনিতে কিছু বুঝবা না। কারণ হচ্ছে এই ক্লাসে জিরো ফ্যাট, মানে এই ক্লাসটা জিরো ফ্যাট থাকবে। বিকজ অন্যান্য ক্লাসগুলোতে, মানে বেসিক ক্লাসগুলোতে আমরা কি করি, আমরা অনেকক্ষণ কথা বলি এবং ক্লাসের আগে বা যে কোনো কোর্সের আগে আমরা বলি নি যে আমাদের ক্লাসে বা বেসিক ক্লাসে কিন্তু আমরা অনেক বেশি কথা বলবো, অনেক বাইরের জিনিসপত্র থাকবে। বেসিক ক্লিয়ার করার জন্য বাইরের যদি স্টোরি লাগে, সিমুলেশন লাগে, ওইগুলোও থাকবে। বাট এই যে সিকিউ এবং এমসিকিউ ক্লাসগুলোতে একেবারে জিরো ফ্যাট, বাইরের কথা একদমই নেই। শুধুমাত্র কি বলে ক্রিস্টাল ক্লিয়ার, যতটুকু দরকার তোমার ততটুকুই দেওয়া থাকবে। সো আজকের ক্লাসে আমরা তোমাদের টেস্ট পেপারে যত টাইপের, প্রত্যেকটা না অবভিয়াসলি, যত টাইপের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন পসিবল সবগুলো করার বা সবগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। যদি আজকে আমাকে প্রথম দেখে থাকো, আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আবির মাহমুদ। আমি তোমাদের স্টুডেন্ট, তোমাদের চেয়ে একটু বড়। আমি পড়াশোনা করছি আসালাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো শুরু করি। ওকে, চ্যাপ্টারটা এখানে দেওয়া আছে, এখানে আমার পেপারে ডিটেইলস আছে। চলো, প্রথম কোশ্চেন কি? দেখো, যে কোনো একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে প্রথমে কি করবা, তোমরা ওই কোশ্চেনটাকে ভালোভাবে পড়বা। কোশ্চেনটা তুমি যদি বুঝতে পারো, যে কোনো একটা ম্যাথ, এটা তো কাইন্ড অফ ম্যাথ, তাই না? তো ম্যাথ প্রবলেমের ক্ষেত্রে কোশ্চেনটাকে বুঝতে পারাই হচ্ছে সবচেয়ে মেইন পার্ট। মানে প্রথম পার্টটা হচ্ছে কোশ্চেনটাকে বুঝতে পারা, কোশ্চেনে কি চাইছে। তো যেহেতু মানে এক নম্বর কোশ্চেন, সো আগে এটা পরবর্তীতে পড়ছি, কারণ হচ্ছে কি বলে এটাকে কি বলে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য যেহেতু আমাদের এই উদ্দীপকটা লাগে না, উদ্দীপকটা আমরা হচ্ছে খ এবং গতে গিয়ে পড়ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে মৌলিক রাশি কাকে বলে। এটা আমরা বেসিক ক্লাসে একেবারে ভালোভাবে পড়ছি। মৌলিক রাশি কোনগুলোকে বলা হয়ে থাকে? যে রাশিগুলো প্রকাশের জন্য অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়। আশা করি তোমরা এটা ভালোভাবে পারবে, কারণ সিম্পল একটা জিনিস। মৌলিক রাশি এবং যৌগিক রাশি কি, এগুলোর ব্যাপারে আমরা ডিটেইলসে বলছি। সিম্পল এক মার্কের একটা কোশ্চেন, পুরোটা দিয়ে দিলে আশা করি তুমি মার্ক পেয়ে যাবে। আমার স্লাইড চেঞ্জের কাজ করছে না কেন? অনিত আছে, ওয়েট এ মিনিট। আচ্ছা, স্লাইড চেঞ্জের কাজ করছে না আমার, একটু জাস্ট 1 সেকেন্ড। আই থিংক এখন কাজ করবে। ওকে, এখন কাজ করছে। ওকে চলো, তারপর হচ্ছে তারের ব্যাস পরিমাপে খ নম্বর কোশ্চেন, অনুধাবনমূলক প্রশ্ন। কি বলে তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য কেন, ব্যাখ্যা করো। আমরা যদি স্ক্রু গজ বা স্লাইড ক্যালিপার্স তুলনা করি, স্ক্রু গজ মানে স্লাইড ক্যালিপার্স আসলে সূক্ষ্ম পরিমাপের জন্য করা হয়েছে, তার চেয়ে বেশি সূক্ষ্ম পরিমাপ করা হয় স্ক্রু গজ দিয়ে। মানে হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন সাধারণত থাকে 0.001 এরকম। আর হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে কি থাকে, এটা হচ্ছে কি বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা থাকে 0.1 এরকম থাকে, 0.1 বা 0.01 এরকম থাকে। তো দেখো এইটা মানে কি বলে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন আসলে কি প্রকাশ করে, এইটা দিয়ে এই মান পর্যন্ত সূক্ষ্মভাবে, এত মান পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স এর এই কি বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এটা দিয়ে কি প্রকাশ করে যে এই মান পর্যন্ত যে কোনো পরিমাপ সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। এর চেয়ে যদি ছোট হয় কোনো বস্তুর দৈর্ঘ্য, সেক্ষেত্রে সেটাকে সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে না। তো এই জন্য মানে যেহেতু কি বলে এইটার প্রথমে কি বললাম যে হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ এই দুইটার হচ্ছে কনস্ট্যান্ট। স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট আর স্ক্রু গজের ক্ষেত্রে লঘিষ্ঠ গণন, এই দুইটা বা লিস্ট কাউন্ট, এই দুইটার মানেটা বললাম। সো এটার মানে হচ্ছে স্লাইড ক্যালিপার দিয়ে এই পর্যন্ত, এই ভ্যালু পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, আর এইটা দিয়ে এই ভ্যালু পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এখন দেখো কোনটা বেশি ছোট, এইটা না, এইটা বেশি ছোট। তার মানে এইটা দিয়ে বেশি ছোট বস্তু বা বেশি ক্ষুদ্র বস্তু বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে, বা এইটা দিয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিমাপ করা যাবে। এই জন্য তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য। এই জন্য তারের যদি ব্যাস নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিক গ্রহণযোগ্য। কারণ কি, এটা দিয়ে স্ক্রু গজ দিয়ে আরো সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। আই হোপ এটাও তোমরা বুঝছো। এরপর হচ্ছে ভার্নিয়ার সমাপতন নির্ণয় করে। এখন হচ্ছে আমাদের কোশ্চেনটা পড়া লাগবে। চলো কোশ্চেনটা আমরা পড়ি। কি বলা আছে, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ কর। আমাদের কাছে একটা স্লাইড ক্যালিপার্স আছে, এই স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা ঘনক মানে কি ঘন বস্তু। এখন ঘন বস্তু কিভাবে বোঝাবো, আমার আশেপাশে তো একটা বক্স নাই। আচ্ছা, একটা কিউব আছে, দেখি এই তো এটা একটা ঘন বস্তু।
একটা ঘনবস্তু। তো এই ঘনবস্তুর এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবে, যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবে। সো এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করছে, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 6.4 এবং ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। দৈর্ঘ্য পরিমাপের 4% ত্রুটি বিদ্যমান। তো দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি এটা আমাদের পরের টপিক। আসলে ভার্নিয়ার স্কেল রিলেটেড কোশ্চেনটা আমাদের এই পর্যন্ত শেষ, পরিমাপের ত্রুটি আমরা পরে নির্ণয় করব। তো চলো আমরা ভার্নিয়ার স্কেল রিলেটেড প্রবলেমটা কি বলছে, যে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো, ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। এখন আমরা কি জানি, ভার্নিয়ার স্কেলের যে একটা সূত্র আছে, ওয়েট এ মিনিট, হ্যাঁ আমার রেকর্ড হচ্ছে। সো ভার্নিয়ার স্কেলের সূত্রটা কি, ভার্নিয়ার স্কেলের সূত্রটা প্রথমে আমাদের জানতে হবে। সো সূত্রটা কি, সূত্রটা আমি অনেকবার বলছি, আচ্ছা এটা আমি নিয়ে আসলাম, মানে এটা রাখার জন্য গেলাম আমি। ওকে, তো এই ম্যাথটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা সূত্রটা আগে লিখি। L is equal to m plus ভার্নিয়ার কনস্ট্যান্ট v। তো এই হচ্ছে আমরা সূত্রটা, আমাদের সূত্রটা। এখন যে কোনো ম্যাথ বা ফিজিক্সের ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করব এইখানে কি কি আমাদের দেওয়া আছে। দেখো আমাদের কি দেওয়া আছে, যে দৈর্ঘ্যটা পরিমাপ করে নিয়েছি, মানে স্লাইড ক্যালিপার্স থেকে আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করে বের করে ফেলছি কত, 6.48 সেন্টিমিটার, এটা আমরা বের করে ফেলছি। তারপর হচ্ছে এখানে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের এত ঘর হচ্ছে মূল স্কেলের এত ঘরের সমান, তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদের দেওয়া আছে। সো ভার্নিয়ার স্কেল রিলেটেড সূত্র তো আমাদের একটাই আছে, এই সূত্রটা দেখলাম যে লেন্থ বা দৈর্ঘ্য সমান হচ্ছে মেইন স্কেলের রিডিং, এম মানে হচ্ছে মেইন স্কেলের রিডিং, ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর ভি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট বা ভার্নিয়ার সমপতন। আমাদেরকে বের করতে হবে ভার্নিয়ার সমপতনটা বের করতে হবে, তার মানে এই ভিটা আমাদেরকে বের করতে হবে, বাকি সবকিছু আমাদের কাছে কিন্তু আছে। এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাপার পর মানে সবকিছু ক্যালকুলেশন করার পর যে দৈর্ঘ্যটা বের করা হয় ওইটাই তো এল, তাই না? এল তো আমাদের এখানে আছে 6.48 সেন্টিমিটার। তারপর হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট ওই জায়গা থেকে বের করতে পারবো। তারপর হচ্ছে মেইন স্কেলের রিডিং এম, এটাও তো আমাদের দেওয়া আছে 6.4 সেন্টিমিটার। আমাদের নাই কোনটা, এই যে ভার্নিয়ার স্কেলের যে পার্টটা বা ভার্নিয়ার সমপতনটা, এইটা আমাদের নাই, সো এইটা আমাদের নির্ণয় করতে হবে। তো ভার্নিয়ার স্কেলের পার্ট বা ভার্নিয়ার সমপতন মানে ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মূল দাগের সাথে মিলে গেছে ওই দাগটা আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই ভ্যালুগুলো আমরা একটু লিখি, যে এল ইজ ইকুয়াল টু কত আমাদের কাছে, এল ইজ ইকুয়াল টু কত, সরি হ্যাঁ এল তো এল ইজ ইকুয়াল টু 6.48 সেন্টিমিটার, 6.48 সেন্টিমিটার। তারপর হচ্ছে প্রধান স্কেলের পার্ট মানে মেইন স্কেল রিডিং এম ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু হচ্ছে 6.4 সেন্টিমিটার, 6.4 সেন্টিমিটার। তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর হচ্ছে মূল স্কেলের 19 ঘরের সমান। এখন হচ্ছে এইটা দিয়ে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হবে। তো আমাদের অনেকগুলো টেস্ট পেপারে দেখলাম যে এরকম করছে যে 1 মাইনাস হচ্ছে মাইনাস এখানে 1 মাইনাস 19 ডিভাইডেড বাই 20 এরকম করে করছে। তো এটা ভুল না, অবভিয়াসলি ভুল না। এটা কেন করছে, এটা হচ্ছে আমরা বেসিক ক্লাসে দেখাইছিলাম যে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে মেইন স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য মাইনাস হচ্ছে মানে মেইন স্কেলে একটা ঘরের দৈর্ঘ্য আর হচ্ছে ভার্নিয়ার স্কেলে একটা ঘরের দৈর্ঘ্যের পার্থক্য। সো ওইটার মানে ওই সূত্র অনুযায়ী বা ওইভাবে করতে গিয়ে এটা করছে। তো এটা হচ্ছে ঐকিক নিয়মে করতে গেলে অনেক প্যারা হয় বা অনেকখানে করতে হয়, ওইরকম আমরা করবো না। ওইটা যদি কারো দেখার ইচ্ছে থাকে ওই ক্লাসটা বেসিক ক্লাসটা থেকে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা আমি অনেক জায়গাগুলো একটু মুছে দিই, জায়গা একটু ক্লিয়ার করি। এখন আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে নির্ণয় করব, ভার্নিয়ার কনস্ট্যান্ট কি জানি আমরা, যে মেইন স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের বইতে যত ম্যাথ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে টোটাল 20টা, তাহলে 1/20 সো 1/20 করলে কত হয়, মোস্ট প্রবাবলি 0.05 মেবি 1/20 সরি 1/20 কত 0.05 দেখো এইটা কিন্তু মিলিমিটারে আসছে, এই ভ্যালুটা কিন্তু মিলিমিটারে আসছে, বাট এইখানে আমাদের সবগুলো জিনিস কিন্তু দেখো সেন্টিমিটার, এখানে আমাদের সবগুলো ভ্যালু হচ্ছে সেন্টিমিটার। দ্যাটস আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক এটাকে কিন্তু আমাদের
সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সো মিলিমিটার থেকে সেন্টিমিটারে কিভাবে কনভার্ট করব, মিলিমিটারকে কিভাবে সেন্টিমিটারে কনভার্ট করতে পারি, জাস্ট হচ্ছে 10 দ্বারা ভাগ করে দেব। সো 10 দিয়ে যদি ভাগ করে দিই জাস্ট একটা শূন্য অ্যাড হয়, যে 0.005, 0.005। আই হোপ এটা বুঝছো। তার মানে আমরা এইগুলো মুছে দিয়ে কি লিখতে পারি, এইগুলো মুছে দিয়ে আমরা 0.005, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.005, 0.005 সেন্টিমিটার। এখন সবগুলো সেন্টিমিটারে চলে আসছে। এখন দেখো এই সূত্রটা আমাদের এল আছে, এল আমরা জানি, এম জানি, ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট জানি, জাস্ট আমরা ভিটা বের করে ফেলবো। তো চলো আমরা ভিটা বের করে ফেলি। একটু ছোট করে লিখি সূত্রটা, এটা মুছে দিই, একটু ছোট করে লিখি। মুছে না কেন, ওকে। এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভিসি ইন্টু কত ভি। তো এল কত, এল আমরা জানি 6.48, 6.48, এম কত 6.4 প্লাস ভিসি কত, একটু ব্র্যাকেট দিই 0.005, 0.005 ইন্টু ভি, ভিটা আমরা জানি না, আমরা ভিটা বের করবো। সো এটাকে যদি এই পাশে পাঠাই দিই, এই পাশে যদি পাঠাই দিই তাহলে বিয়োগ হয়ে যাবে। তো 6.48 থেকে 6.4 বাদ দিলে, বিয়োগ দিলে কত থাকে, 0.8 মেবি, 6.48 মাইনাস 6.4, হ্যাঁ 0.08 is equal to কত 0.005 ইন্টু ভি, 0.005। সো ভিটাকে এক পাশে রাখলে এইটাকে এই পাশে যদি পাঠাই দিই সেক্ষেত্রে কত হয়, এইটা ডিভাইডেড বাই ওইটা, তার মানে ভি ইজ ইকুয়াল টু কত 0.08 ডিভাইডেড বাই 0.005, 0.08 divided by 0.005, 0.08 0.005 কত, শোন 160। তার মানে ভার্নিয়ার সমপতন বা ভার্নিয়ার স্কেলের 16 নম্বর দাগের সাথে মেইন স্কেলের একটা দাগ ভালোভাবে মিশে যাবে। আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে, কই দাঁড়াও রেকর্ড হচ্ছে, হ্যাঁ। তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কি, ভার্নিয়ার স্কেল বা যে কোনো ম্যাথ দেওয়া থাকলে আমরা প্রথমে আইডেন্টিফাই করব কি কি ডেটা বা ভ্যালু দেওয়া আছে। আমাদেরকে এখানে কি দেওয়া আছে, মেইন স্কেল মানে ফুল রিডিংটা, একেবারে রিডিংটা দেওয়া আছে, যে দৈর্ঘ্য পরিমাপ করে, মানে পরিমাপ করার পর দৈর্ঘ্যটা পাওয়া গেছে। তার মানে এখানে আমরা হচ্ছে অ্যানসারটা, বা আমরা যখন হচ্ছে কি বলে অনেক সময় দেওয়া থাকে না যে এইগুলো দেওয়া থাকে, মেইন স্কেল রিডিং দেওয়া থাকে, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া থাকে, তারপর হচ্ছে ভার্নিয়ার সমাপতন দেওয়া থাকে এবং বলে হচ্ছে দৈর্ঘ্যটা নির্ণয় করো। বাট এখানে আমাদের দৈর্ঘ্যটাই দেওয়া আছে 6.48। তারপর হচ্ছে প্রধান স্কেলের পার্ট বা মেইন স্কেল রিডিং দেওয়া আছে 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের কনস্ট্যান্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য ভার্নিয়ার স্কেল রিলেটেড কিছু হচ্ছে এই ডেটা দেওয়া আছে, এবং দৈর্ঘ্য পরিমাপের 4% ত্রুটিটা ডিফারেন্ট ইস্যু, মানে পরবর্তী ম্যাথে লাগবে, ত্রুটি ডেটায় লাগবে না। সো এখন আমাদের কাছে ডেটা কি কি দেওয়া আছে, এল দেওয়া আছে, এম দেওয়া আছে, ভিসি আমরা এই জায়গা থেকে বের করে নিতে পারবো। তারপর হচ্ছে দেওয়া নাই শুধু ভিটা, ভার্নিয়ার সমাপতনটা। সো এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো। এইরকম ম্যাথ অনেকবার আসছে, মানে এই অধ্যায়ে এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, যে অনেকবার আসছে কিন্তু এই ম্যাথটা। সো এইটাও মোস্ট প্রবাবলি রাজশাহী বোর্ডে, তারপর হচ্ছে যশোর বোর্ডে, কয়েকটা বোর্ডে আসছে, আমি বোর্ডের কোশ্চেন থেকেই তো নিচ্ছি অবভিয়াসলি। সো আই হোপ এটা বুঝছো। এটা কিন্তু আরো সামনে কয়েকবার আসবে, আমি জাস্ট বলে যাবো, টেনে যাবো, পুরোপুরি ম্যাথ কিন্তু করাবো না। আশা করি এটা বুঝছো। এরপর হচ্ছে বড় ম্যাথটা, দেখ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এত নির্ণয় করছি। সো এইখানে আমাদের কোন ভ্যালুটা লাগবে, এইটা লাগবে, ভার্নিয়ার স্কেল রিলেটেড আর কিচ্ছু লাগবে না। আমরা কি করছি, আমরা একটা কি বলে ঘনবস্তু, কই ঘনবস্তুটা আমার গেল কই, এই যে আমার ঘনবস্তু, এই ঘনবস্তুর একটা পৃষ্ঠের দৈর্ঘ্য নির্ণয় করছি। দাঁড়াও আমি ক্যালকুলেটরটা একটু রাখি। ওকে, ঘনবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করছি, একটা পাশের দৈর্ঘ্য নির্ণয় করছে কত 6.48 সেন্টিমিটার, এইটা হচ্ছে 6.48 সেন্টিমিটার। এখন এই একটা পার্টে কি করব, যে ঘনকের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে, ঘনকের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, মানে হচ্ছে ত্রুটি টুটি এগুলা হিসাব করতে বলছে, এগুলা ত্রুটি বা কি ত্রুটি রিলেটেড জিনিসপত্র আমাদের হিসাব করতে বলছে। তো চলো, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, অনেক ক্ষেত্রে দেখবা হচ্ছে ঘনকের সবগুলো পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সবগুলো পৃষ্ঠ কয়টা, এই সবগুলো পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো শুরু করি। ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত 6.48 বা লেন্থ কত 6.48, লেন্থ ইজ ইকুয়াল টু 6.48 সেন্টিমিটার, 6.48 সেন্টিমিটার। এখন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এখানে ত্রুটি হচ্ছে 4% ত্রুটি বিদ্যমান, মানে 4%, এই ভ্যালুটার 4% বেশি হইতে পারে, 4% কম হইতে পারে। তার মানে এইটার 4% কত, এইটার 4% কত, এইটা ইনটু কত
4%, 4% মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 100, এটা মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 100, সো এটার 4% কত? 6.48, 6.48 ইনটু 4 ডিভাইডেড বাই 100 কত হয়? 0.2592। আচ্ছা, নেক্সট স্লাইডে কি জায়গা আছে? না, অন্য না। 0.2592। ওকে, এইটা বুঝছো? আশা করি এটা বুঝছো যে এখানে কি বলছে, একটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, মানে হচ্ছে এইটার 4% ত্রুটি এই ক্ষেত্রে থাকতে পারে। তার মানে এইটার 4% কত? এইটার 4% হচ্ছে আমাদের প্রথমে বের করতে হবে এইটার 4% কত, এই 4% ভ্যালুটা কত? 0.2592। তার মানে হচ্ছে এইটার চেয়ে, এই ভ্যালুটার চেয়ে 0.2592 বেশিও হতে পারে, 0.2592 কমও হতে পারে, 0.2592 বেশিও হতে পারে, 0.2592 কম হতে পারে। এখন যদি এটার চেয়ে 0.2592 বেশি হয় তাহলে দৈর্ঘ্যটা কত দাঁড়ায়? ধরো এটাকে ধরলাম এল ম্যাক্স, সেক্ষেত্রে কি হবে? 6.48 প্লাস কত? 0.2592। সো এটা যদি প্লাস করি কত দাঁড়ায়? 6.48 কত দাঁড়ায়? 6.7392। এটা হচ্ছে এল ম্যাক্স। এটা যদি 6.48 এর সাথে ওইটা যোগ করি, এখন হচ্ছে এটা যদি কম হইতে পারে, ধরো দৈর্ঘ্য পরিমাপ করার সময় তোমার ত্রুটি সবসময় কি বেশি হবে, মানে বেশি মাপ এরকম কি হবে? কমও তো হইতে পারে। সো ত্রুটি যদি কম হয় তার মানে হচ্ছে এল মিনিমাম, যদি ধরি এটাকে এল মিনিমাম 6.48 মাইনাস কত? 0.2592। তাহলে 6.48 মাইনাস 0.2592 কত দাঁড়ায়? 6.2208। এখন দেখো, আমরা যদি এইটা দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি বের করতে বলতো, আমরা হচ্ছে এটা দিয়ে বের করে ফেলতে পারতাম। দৈর্ঘ্য পরিমাপে যদি ত্রুটি বের করতে বলতো আমরা এই ভ্যালু দিয়ে বের করে ফেলতে পারতাম। বাট আমাদেরকে এখানে কি বলছে, যে ক্ষেত্রফল পরিমাপের এবং একটা পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি বের করতে বলছে। সো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের যদি ত্রুটি বের করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের তিন ক্ষেত্রেই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করি। আমরা এক সাইডে লিখে দেব, একটু লিখে রাখি। এল কত? 6.48 সেন্টিমিটার। তারপর হচ্ছে এল ম্যাক্স ইকুয়াল টু কত? 6.7392। সবগুলো সেন্টিমিটার, এই জন্য আমি আর লিখলাম। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় এইটা মাথায় রাখবা, এগুলো না লিখলে কিন্তু অনেক স্যার মার্ক কেটে দেয়। এবং এটা দেওয়াটা যৌক্তিক একেবারে। 6.2208, তার মানে এটা মুছে দিতে পারি আমরা। ওকে, এখন কি বের করব? এখন করব অরিজিনালি এই বস্তুটার অরিজিনালি ক্ষেত্রফলটা কত? অরিজিনালি ক্ষেত্রফলটা কত? এইটা। তাহলে হচ্ছে ক্ষেত্রফলটা যদি আমরা এ ধরি, এ মানে কত হচ্ছে? এ মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সো এটা যেহেতু একটা ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুই ধরে নি। সো ঘনবস্তু, সো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তার মানে ওইটা স্কয়ার বা ওইটা ইনটু ওইটা, এল ইনটু এল। তার মানে ক্ষেত্রফল এ কত হচ্ছে? এল ইনটু এল। তার মানে 6.48 ইনটু 6.48 বা 6.48 স্কয়ার, 6.48 স্কয়ার কত দাঁড়ায়? 41.9904। এই হাতে লেখা প্রচুর খারাপ আমার। 9904। এখন হচ্ছে যদি কি বলে ত্রুটি বেশি হয়, মানে ওই ত্রুটিটা বেশি হয়, তখন ক্ষেত্রফলটা কত হবে? ত্রুটিটাকে যদি আমরা বেশি ধরি তখন ক্ষেত্রফলটা কত হবে? তো ক্ষেত্রফলটা মানে কি বলছি, যে এই যে 6.48 এটার চেয়ে এইটার 5% বেশি যদি মাপি, আবার হচ্ছে এটা কি বলছিলাম, যদি 5% সরি 4% কম মাপি তখন কি হবে? সো 4% যখন বেশি মাপি তখন ক্ষেত্রফলটা কত দাঁড়াবে? এটাকে ধরলাম এ ম্যাক্স, তখন কত দাঁড়াবে? 6.7392 স্কয়ার কত? 45.4168 এই পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে এ মিনিমাম, এরকম এ মিনিমাম যখন হচ্ছে ক্ষেত্রফলটা কম মাপবো, মানে দৈর্ঘ্যটা কম মাপবো আমরা,
6.2208 স্কয়ার কত 38 39 কেন আমি বলি 38 লিখি 39 38.6985 ওকে। এখন কি করবে, এখন হচ্ছে ত্রুটিটা বের করব। এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন রিডিং, এইটা হচ্ছে মেইন রিডিং, আর এই বাকি যে দুইটা এইটা হচ্ছে যখন আমরা বেশি মাপি বা কম মাপি। তার মানে চূড়ান্ত ত্রুটি আমরা কি পড়ছিলাম, একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা চূড়ান্ত ত্রুটিটা পেয়ে যাব না। সো ত্রুটি কিভাবে বের করব, একটা থেকে আরেকটা বিয়োগ করলে, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে কত হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে কম হয়েছে, আর এই ক্ষেত্রে হয়েছে এইটা মানে মেইন ভ্যালুর চেয়ে বেশি হয়েছে। সো আচ্ছা আমরা ত্রুটিটা কিভাবে বের করতে পারি, চূড়ান্ত ত্রুটি এটাকে মুছে দেবো না, মুছলে তো পাবো কই চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত বানান ঠিক আছে, ত্রুটি ত্রুটি একটা থেকে আরেকটা বিয়োগ করলাম। সো এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে, এটা থেকে এটা বিয়োগ করলে 41.99 এই 41.9904 মাইনাস 45.4168 কত দাঁড়ায়, কত 3.4264 এখন হচ্ছে এটা যখন হচ্ছে বেশি হয়েছে তখন হিসাব করছি, যখন কম হয়েছে তখন পার্থক্যটা কতটুকু। দেখো এখানে প্লাস মাইনাস অনেক ক্ষেত্রে একটা থেকে আরেকটা বিয়োগ করলে তোমাদের প্লাস মাইনাস আসবে, বাট প্লাস মাইনাসটা নিবা না। সবসময় দেখবা যে কোনো টেস্ট পেপারে বলো বা যে জায়গায় দেখবা মডুলাস সাইন দেওয়া আছে, মানে বিয়োগের শেষে মডুলাস সাইন দেওয়া আছে। আমি কিন্তু লিখতেছি না, এগুলো কিন্তু সব লেখা লাগবে, মুছে যাইতেছি লিখতেছি না, এই জন্য তোমরা ভাইবো না লেখা লাগবে, অবভিয়াসলি লেখা লাগবে। সো এগুলো লিখে নিবা। তারপর হচ্ছে লেখার সময় যে মডুলাস সাইনটা কেন দেয়, কারণ হচ্ছে মাইনাসটাকে উঠানোর জন্য, কারণ এখানে হচ্ছে তুমি জাস্ট পার্থক্যটা হিসাব করতেছো, এখানে বেশি হইতেছে এখানে কম হইতেছে, সো অনেক ক্ষেত্রে মাইনাস এসে যাবে, সো মাইনাসটাকে নিবা, অবভিয়াসলি মাইনাসটাকে নিবা না। তো চূড়ান্ত ত্রুটি একটা বের করছি এইটা। এখন হচ্ছে যখন হচ্ছে মিনিমাম ইসলাম মানে এই 4% কম যখন পরিমাপ করব তখন হচ্ছে ত্রুটিটা যেটা বের হবে। সো ওই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটিটা যদি বের করি, আবার ধরো চূড়ান্ত ত্রুটি লিখলাম, এখানে সমান সমান দিয়ে লিখলাম, আশা করি বুঝে নেবা তোমরা। সো এটা থেকে এটা যদি বিয়োগ করি 41.9904 মাইনাস 38.6985 কত 3.2919। দেখো এক্ষেত্রে ত্রুটি দুই জায়গার ক্ষেত্রে ত্রুটি আসছে, যখন আমরা হচ্ছে 4% বেশি পরিমাপ করছিলাম তখন একটা ত্রুটি আসছে, এবং যখন হচ্ছে 4% কম পরিমাপ করছিলাম তখন কিন্তু আরেকটা ত্রুটি আসছে। তার মানে দুই ক্ষেত্রে ত্রুটি আমাদের মানে ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি থাকলে ক্ষেত্রফল পরিমাপে এতটুকু ত্রুটি হয়। এখন হচ্ছে আমরা ক্ষেত্রফল পরিমাপের পার্সেন্টেজটা নির্ণয় করবো, আমরা ক্ষেত্রফল পরিমাপের কত পার্সেন্ট ত্রুটি হয় পার্সেন্টেজটা নির্ণয় করবো। তো সেক্ষেত্রে আমরা হিসাবের সুবিধার্থে আমরা বেশিটাই ধরে নিই। তো চূড়ান্ত ত্রুটি হিসাবে আমরা এই বেশি ভ্যালুটাই সবসময়, বেশি ভ্যালু যেটা হয় ওইটাই নিব, মানে ত্রুটির ক্ষেত্রে বেশি ত্রুটি আমরা ধরে নিব, মানে খারাপ যদি হয় বেশি খারাপই ধরে নেব। আচ্ছা তাহলে এখানে লিখলে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি ত্রুটি কত, চূড়ান্ত ত্রুটি কত 3.4264। তাহলে এগুলো সব মুছে দিতে পারি। আমার 2-3টা স্লাইড নিয়ে কাজ করা উচিত ছিল, তাহলে হচ্ছে জায়গার এত সংকট হইতো না। এরপরের মাঠ থেকে আমরা হচ্ছে অনেকগুলো স্লাইড নিয়ে নেব, তাহলে হচ্ছে বারবার তো মোছা লাগবে না। কারো যদি স্লো মনে হয় বা ফাস্ট মনে হয় তাহলে হচ্ছে তোমরা ফাস্ট করে দেখতে পারো, মানে স্লো মনে হলে ফাস্ট করে দেখবা, ফাস্ট মনে হলে স্লো করে দেখবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে এখন কি করব, এখন হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। সো আপেক্ষিক ত্রুটির পার্সেন্টেজটা কিভাবে নির্ণয় করতে পারি, আপেক্ষিক ত্রুটির পার্সেন্টেজটা কিভাবে, এই তো আরেকটা অপকর্ম করে ফেলছি। অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কত, অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা ওইটা আমাদের লাগবে। তো অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কত ছিল, a ইজ ইকুয়াল টু কত 6.48 ইনটু 6.48 বা 6.48 স্কয়ার কত 41.9904। এখন হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটিকে আমরা হচ্ছে জায়গা কম এই জন্য আপেক্ষিক এইভাবে লিখলাম, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কত, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই চূড়ান্ত ত্রুটি কত আমাদের এখানে, চূড়ান্ত ত্রুটি 3.4264। আমি বেসিক ক্লাসে সূত্র দেখেছি 3.4264, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই অরিজিনাল যে ভ্যালুটা ওইটা। তো ভ্যালু কত 41 পয়েন্ট কত এই 41
999904 41.9904 ইনটু হচ্ছে পার্সেন্টেজ 100%। ওকে, তাহলে কত দ্বারা এটা কত 3.4264 ডিভাইডেড বাই কত 41.9904 কত 0.081 অ্যান্সার ইনটু কত পার্সেন্ট 100% কত হয় 8.1599 কত আর 15% 2.16% 8.16% এই না 8.16% 8.16%। এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আমাদের কি ম্যাথ হয়েছে? আমি মিলেই দেখি, দাঁড়াও ম্যাথ হয়েছে কিনা। আশা করি হওয়ার কথা। 8.16%, 8.16%। ওকে, হ্যাঁ আমাদের ম্যাথ হয়ে গেছে, তো এখন হচ্ছে আরেকটা জিনিস, যেহেতু এখানে মানে আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলতে বলে নাই, তো এই পর্যন্ত করার পর স্যার তোমাকে চাইলে 0 দিয়ে দিতে পারে। মানে আসলে চাইছে কি যে এই পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। দেখো এখানে ত্রুটি মানে এই পদ্ধতিতে আমি যদি 4% ত্রুটি মানে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে 4% ত্রুটি থাকে, তখন যদি ক্ষেত্রফল পরিমাপ করি সেক্ষেত্রে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হবে কত পার্সেন্ট? 8.16% ত্রুটি হবে ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে, 8.16% ত্রুটি হবে। সো এর তার মানে কি ত্রুটির পার্সেন্ট মানে ত্রুটি হচ্ছে এত পার্সেন্ট, তার মানে সফলতার হার কত পার্সেন্ট? 100 মাইনাস এটা 100% মাইনাস এত পার্সেন্ট, তখন তো 91.84% হচ্ছে সফলতার হার। তার মানে সফলতার হার এই জায়গায় বেশি, তার মানে এই পদ্ধতিটা নির্ভরযোগ্য। এই পদ্ধতিতে তোমরা হচ্ছে কি করতে পারবা, কি বলে ক্ষেত্রফল ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবা। আই হোপ এটা বুঝছো। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। এখানে দাঁড়াও আমি স্লাইড একটু চেঞ্জ করি, তারপর আসতেছি। আমাদের এর পরের ম্যাথ হচ্ছে স্লাইড ক্লিপ। হ্যাঁ, এটা স্লাইড ক্লিপার 2 নম্বর ম্যাথ। আমরা 2 নম্বর টাইপ আমরা মোস্ট প্রবাবলি 5-4টার মতো করব, তাহলে আশা করি সবগুলো টাইপ কভার হয়ে যাবে, কারণ একই টাইপের জিনিসপত্র বারবার আসে। আর এই অধ্যায়ে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম, সো জাস্ট 3টাই স্ক্রু গজ, তারপর হচ্ছে স্লাইড ক্যালিপার্স, আর হচ্ছে কি আর হচ্ছে এই যে ত্রুটি রিলেটেড ম্যাথগুলো। আচ্ছা, প্রথম হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যে পিস কাকে বলে। পিস কাকে বলে? সে বৃত্তাকার স্কেল না তো স্ক্রু গজের হচ্ছে বৃত্তাকার স্কেল। হ্যাঁ, বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে, পুরোপুরি একবার ঘোরালে বা টুপিটাকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় থাকে পিস। এরপর খ নম্বর কি হচ্ছে বলের মাত্রা এমএলটি না, বলের মাত্রাটা এমএলটি না, এমএলটি ইনভার্স 2 বলতে কি বোঝায় ব্যাখ্যা কর। বলের মাত্রা এমএলটি ইনভার্স 2 এরকম এমএলটি ইনভার্স 2 এটা বলতে আসলে কি বোঝায় ব্যাখ্যা কর। মাত্রা মানে কি? আমরা যখন বেসিক ক্লাস করছিলাম তখন মাত্রা মানে কি বলছিলাম। মাত্রা মানে কি মনে করার চেষ্টা করতো। মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে যে কোনো একটা রাশির ভিতর মৌলিক রাশিগুলো কোন মাত্রায় আছে সেইটাই বোঝায় এই যে এইটা দ্বারা এম এ বা কি বলে মাত্রা দ্বারা, মানে এক কেমনে বুঝায় এটাকে। বেসিক ক্লাস আর ডিটেইলসে বলছিলাম, মানে বুঝাইতে অনেক টাইম লাগে। এটা টাইমও লাগে না আসলে, এটা বুঝাইতেছি। মানে কি বলে সংখ্যাটা এইভাবে লিখতে পারো যে মাত্রা বলতে আসলে বুঝি যে একটা রাশির ভিতর মৌলিক রাশিগুলো কোন সূচকে আছে সেটা বোঝায় আসলে মাত্রা দ্বারা। তো বলের মাত্রা এখানে কি দেওয়া আছে এমএলটি ইনভার্স 2, এখানে বুঝায় এটার মাধ্যমে বুঝায় যে এফ এর ভিতর কি আছে। এম মানে হচ্ছে ভরের রাশিটা একবার আছে, তারপর হচ্ছে এল মানে হচ্ছে লেন্থ একবার আছে, তারপর হচ্ছে টি মানে হচ্ছে টাইম হচ্ছে 2 বার স্কয়ার মানে টাইম, এই যে টি স্কয়ার। এইভাবে হচ্ছে বলের ভিতর আছে। এখন আমরা একটা কি বলে প্রতিপাদন করে এরকম দেখাইতে পারি। তো এটা কিভাবে দেখাইতে পারি? এফ এফ মানে হচ্ছে বল মানে কি? বল মানে হচ্ছে ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ। এখন হচ্ছে এটা মৌলিক রাশি, বাট ত্বরণ তো মৌলিক রাশি না। সবগুলোকে আসলে মৌলিক রাশিতে কনভার্ট করে দেবো। যে কোনো একটা যদি আমাদেরকে এরকম বলে দিত, যদি এটা না দিত, যদি বলতো যে বলের মাত্রা নির্ণয় করে, তাহলে কিন্তু আমরা প্রথমে হচ্ছে এইভাবে আগেটা যে ভর গুণ ত্বরণ মানে হচ্ছে যে কোনো একটা যৌগিক রাশি বা যাই পাই তার ভিতর মৌলিক রাশিগুলো কি আছে ওইটাকে মৌলিক রাশিতে কনভার্ট করবো। সো ভর গুণ ত্বরণ। সো ভর একটা মৌলিক রাশি পেলাম, ত্বরণ তো অবভিয়াসলি মৌলিক রাশি না। এটা মানে হচ্ছে বেগ ভাগ সময়।
আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ ভাগ সময়। বেগ মানে হচ্ছে কি? সরণ ডিভাইডেড বাই সময়। সো ত্বরণ মানে কি বলতে পারি? ত্বরণ ত্বরণ মানে হচ্ছে, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে কি বলে, সরণ। এভাবে না, ওইভাবে বুঝছি। ওকে, বেগ বেগ দিয়ে বুঝছো না, ত্বরণ দিয়ে বুঝছো? আচ্ছা বেগ লিখি। বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। তারপর হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগ ভাগ সময়। বেগ ডিভাইডেড বাই সময়। বেগ মানে কি? সরণ ভাগ সময়। তার মানে হচ্ছে এই যে সরণ ভাগ সময় ডিভাইডেড বাই সময়। তো এটাকে কি লেখা যায়? সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। এটাই তো লেখা যায়, তাই না? তার মানে ত্বরণ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মানে এটাকে যদি আমরা নতুন করে লিখি তাহলে কি লেখা যায়? ভর গুণ কত? সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। তার মানে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে m। সরণের মাত্রা কি? l বা লেন্থ, এবং সময়ের মাত্রা কি? t। এর উপর কি হবে? স্কয়ার। সো এটাকে যদি এইভাবে লিখি, একটু সাজাই গুছিয়ে লিখি, m l, তারপর হচ্ছে t নিচে আছে এবং স্কয়ার আছে, তার মানে t ইনভার্স। তো এটা যেহেতু 2 মার্কের কোশ্চেন, এরকম প্রতিপাদন করে দিবা। তারপর ওই যেটা বললাম সেটা লিখবা, যে কি বলে মাত্রা বলতে বুঝে যে একটা রাশির ভিতর মৌলিক রাশিগুলো কোন সূচকে আছে সেটা। তো বলের ভিতর যেহেতু m আছে, l আছে, তার মানে হচ্ছে ভর হচ্ছে ওর সূচক হচ্ছে 1, দৈর্ঘ্য এটা সূচক হচ্ছে 1, এবং সময় এটা সূচক হচ্ছে -2, মানে -2, তার মানে ঋণাত্মক সূচকে আছে। তো এটা সুন্দর করে সাজিয়ে নিজের মতো করে লিখে দিলাম। এরপর হচ্ছে আসল ম্যাথ, স্লাইড ক্যালিপারসটির ভার্নিয়ার স্কেলে কত গুণ, মূলভাবে কত নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা হচ্ছে যে কোনো কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, যে কোনো ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা কি বলছি, যে প্রথমে হচ্ছে আমরা কোশ্চেনটা পড়বো। কোশ্চেনটা ভালোভাবে পড়ার পর তাহলে হচ্ছে আমরা কি বলে অনেকগুলো ডেটা পেয়ে যাবো। ওই ডেটাগুলো থেকে আমরা হচ্ছে যে কোনো একটা ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। তো কোশ্চেনটা কি দেওয়া আছে? একটা স্লাইড ক্যালিপারসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। একটা স্লাইড ক্যালিপারসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। একটা স্লাইড ক্যালিপারস বা ভার্নিয়ার স্কেল কি জানি, দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। সো মেইন স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এটা যদি না দেওয়া থাকে আমরা ধরে নেব ম্যাক্সিমাম থেকে 1 মিলিমিটার হয়। এবং ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি দেওয়া আছে কত? 0.005 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো এখানে কিন্তু একটা ক্যাচ আছে, এখানে মিলিমিটার দেওয়া আছে, এখানে হচ্ছে সেন্টিমিটার। সো ইউনিটের সময় একটু খেয়াল রাখবা সবগুলো ইউনিট। তারপর কি বলছে? সমান পুরুত্বের ঘনাকৃতির, সমান পুরুত্বের ঘনাকৃতির একটা লোহার ফাঁপা বক্স, একটা বক্স ধর, একটা এই যে কিউবটা দেখিস, ধর এরকম ঘনাকৃতির একটা কিউব, বাট এটার ভিতর হচ্ছে ফাঁকা। এটা তো ভিতরে জিনিসপত্র আছে সলিড, তো এটার ভিতর হচ্ছে ফাঁকা। কি বলছে? সমান পুরুত্বের, সবদিকে সমান পুরুত্বের ঘনকৃতির একটা লোহার ফাঁপা বক্সের বাইরে এবং ভিতরে দৈর্ঘ্য L1 এবং L2। স্লাইড ক্যালিপার দিয়ে L1 এবং L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ যথাক্রমে 80 মিলিমিটার এবং 60 মিলিমিটার। ভার্নিয়ার সমপতন হচ্ছে 96 পাওয়া গেল। তাই এইগুলো আমাদের কাজে লাগবে না, মানে কি বলে ঘ নম্বর ম্যাথে কাজে লাগবে। গ নম্বর ম্যাথে এগুলো কিচ্ছু কাজে লাগবে না। গ নম্বর ম্যাথে কি বলছে? এই যে স্লাইড ক্যালিপার্স বিষয়ে কথাবার্তা বলছে। সো স্লাইড ক্যালিপার্স বিষয়ে যেহেতু কথাবার্তা বলছে, সেগুলো কিচ্ছু কাজে লাগবে না। জাস্ট হচ্ছে কোন পর্যন্ত কাজে লাগবে? এই পর্যন্ত কাজে লাগবে। এই এখন স্লাইড ক্যালিপার্স এর রিলেটেড কি দেওয়া আছে, যে স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল, মানে স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। একটু আগে যেটা বলছিলাম যে স্লাইড ক্যালিপার্স এ হচ্ছে দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন আমাদের কোশ্চেনে বলছে এখানেও তো একটা স্কেল থাকে, এইটা স্কেলের অনেকগুলো ভাগ থাকে। সো এই স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এই স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মানে এক ভাগের কত গুণ, বা ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত, এটাই বলতে। স্লাইড ক্যালিপারসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। মানে এই যে এইটা, এই যে এইটা কি বলে, কেমনে বুঝাই আমি এটা আউট অফ, এই যে ছোট স্কেলটা বা ভার্নিয়ার স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলটার ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য এইটার একটা ঘরের দৈর্ঘ্য কত গুণ বা কতটা ঘরের সমান, এটাই বুঝাইছে। আমরা ম্যাথটা করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে এইটা হচ্ছে, এটা ছোট না বড়, এটা আমরা নির্ণয় করবো।
এখানে যে এখানে তো ক্ষুদ্রতম ঘর আছে অনেকগুলো, এই ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য আর এইটার ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য কত ওইটা বের করতে বলছে, যে কত ভাগের সমান এটা নির্ণয় করতে বলছে। ধরো এইটা মেইন স্কেলের 5টা ভাগ ধরে নিলাম, মেইন স্কেলের 5টা ভাগ ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্কেলের বা হচ্ছে কি বলে ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান, এটা কি 5 ভাগের সমান নাকি 4 ভাগের সমান। এটা একটু যদি আমার কথা না বুঝতে হবে আমি বুঝি, ওয়ার্ডগুলো হচ্ছে কি বলে একটু পেঁচাই বলছি আমি, যদি না বুঝে থাকো জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভিডিওটা হয় তাহলে বুঝতে পারবো, কোশ্চেনটা একটু জাস্ট একবার পড়ো তাহলে বুঝতে পারবো। আচ্ছা চলো শুরু করি। এখন আমাদের কি কি দেওয়া আছে, স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা বের করব কি বলে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত সেটা বের করব। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদের দেওয়া আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র কি জানি, মেইন স্কেল বা কি বলে বড় স্কেল বা মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের কতগুলো ভাগ, মানে টোটাল ভাগ সংখ্যা কত। তাই যে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি কত, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। এটা যদি আমরা ভাগ করি ক্যালকুলেটর করি 0.005, রেকর্ড হচ্ছে 0.005, আমি খুবই কাঁচা ম্যাথে 0.005 ডিভাইডেড বাই 10 কত 0.0005, 0.0005 তিনটা জিরো কান, আচ্ছা দেখ 0.0005 এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট মিলিমিটার। এরপর কি বলছে, এরপর হচ্ছে আমাদের হচ্ছে ক্ষুদ্রতম প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য, এটা হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার দিয়ে দিলাম। আর নিচে কি নির্ণয় করতে হবে, নিচে নির্ণয় করতে হবে ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা। তো ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা কত, ভাগ সংখ্যা এইটাকে যদি এই পাশে পাঠিয়ে নি বা এর ভ্যালু কিভাবে নির্ণয় করব, 1 ডিভাইডেড বাই এটা বা এটা নিচে পাঠিয়ে দেব। সো 1 ভাগ এটা কত, এই এটা কি মিলিমিটার দেওয়া আছে 0. এত তো হওয়ার কথা না, 2000 ধরে না, 0.005 ডিভাইডেড বাই কত 1 ভাগ 0.005। হায় রে কপাল, সেন্টিমিটারকে মিলিমিটারে নিতে হবে, তো আমি তো গুণ করবো 10 দিয়ে, আমি কেন 10 দিয়ে ভাগ করতেছি, সরি আমিও ভুল করি, টিচারও ভুল করে, সরি এখন আমার ভুল হয়েছে, আমি এটা কাটবো না কিন্তু আমি এটা পুরোপুরি দেখে দেবো যাতে দেখো তোমরা যে স্যাররা ভুল করে। ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই n। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট কত 0.005 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিলিমিটার নিলে কি করব, 10 দিয়ে তো গুণ করব তাই না। তো 0.005 ইনটু 10 কত 0.05, এবার কি ভুল করছি 0.05 আর হচ্ছে মিলিমিটার 0.05 মিলিমিটার। তাহলে s হচ্ছে কত, s হচ্ছে 1 মিলিমিটার আর n কত, n হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। সো 1 ভাগ आंसर কত 20, এটা হচ্ছে 20। তার মানে ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা কত, ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা আমি এই জায়গায় আঁকি, এইটা ধরো মেইন স্কেল আমাদের, এটা ধরো মেইন স্কেল আমাদের, এটা মেইন স্কেল আর এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই দিলাম কতগুলো দাগ দিলাম এখানে, অগণিত দাগ দিলাম ওকে দাগ দিলাম। তো ভার্নিয়ার স্কেলে টোটাল ভাগ সংখ্যা কত, টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 20টা, তার মানে n ইজ ইকুয়াল টু কত 20, n ইজ ইকুয়াল টু 20 আমরা এটা পাইলাম। এখন আমাদের কি বের করতে হবে দেখি, চল আমরা কিন্তু আমার কাছে কিন্তু অ্যাডভেঞ্চারাস লাগছে, বিকজ স্যার হচ্ছে ম্যাথ মুখস্থ করে আসে অনেক, আমি স্যারদের কোনো বিরোধ করতেছি না, বাট মানে অনেকেই দেখছি মুখস্থ করে আসে, বাট আমার এরকম মজা লাগছে, আমি ভুল করি তারপরে স্টুডেন্টদের সাথে একসাথে জার্নিটা আমি এনজয় করতেছি। আমি সবসময় বলি যে তোমরা যেভাবে ম্যাথ করো, ভুল করো, শেখো, তারপর হচ্ছে দেখে চিন্তা করো, আমিও এইভাবে জাস্ট হচ্ছে অনেক ক্ষেত্রে দুই এক হয়তো অনেকদিন আগে দেখছি বা আমি যে সময় করছি ওই সময় করছি, জাস্ট হচ্ছে একবার কোশ্চেন হয়তো দেখছি এরকম, এছাড়া খুব যে একেবারে প্রত্যেকটা ইচ এন্ড এভরি লাইন করে কখনো এটা করি না। কারণ কি আমি চাই যে যাতে তোমরা যে জার্নিটা তোমাদের সাথে জার্নিটা আমি শেয়ার করতে পারি, তোমরা যে পথটা পাড়ি দিচ্ছ তোমাদের মতো করে আমি পথটা পাড়ি দিই,
এইটা চাই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এইভাবে ম্যাথগুলো সলভ করে ট্রাই করি। অনেকে বলে যে হ্যাঁ ম্যাথ প্রশ্ন একটু ছিল বা তাকাই থাকে, হ্যাঁ তাকাই থেকে আমি দেখি ভাবি, তোমরাও তো এরকম ভাবো আমার সাথে, সিম্পল, এজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা এখন কি বলছে, এখন আমাদের কি করতে হবে যে এখানে কি বলছে যে এই দুইটা স্কেলের তুলনা করছে, তার মানে এখানে টোটাল ভাগ আছে কয়টা, টোটাল ভাগ আছে আমাদের 20টা, টোটাল ভাগ আছে কয়টা, টোটাল ভাগ আছে আমাদের 20টা। আমাদের কি বলছে যে এটার সাথে এটার ভাগগুলোর তুলনা করতে হবে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, এটার একটা সূত্র পড়ছিলাম, আমি বলছিলাম এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। এটা কি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের বা মেইন স্কেল, মেইন স্কেল 1 ডিভিশন, শর্টকাটে লিখলাম ডিভিশন, মানে মূল স্কেলের বড় স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস কি, এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, তার মানে ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন, 1 ডিভি আই এস আই। এই সূত্রটা আমি কিন্তু বলছিলাম যে ভার্নিয়ার কনস্ট্যান্টের আরেকটা সূত্র, যে মেইন স্কেলের একটা ঘরের ডিভিশন, একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য, মাইনাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য, একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য। তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে আমাদের কাছে কত আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট আছে 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার মানে হচ্ছে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। এই দেখো এবার আমার মুখস্থ আছে 0.05 মিলিমিটার। মেইন স্কেলের মানে বড় স্কেলের বা মেইন স্কেলের, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার, তার মানে 1 মিলিমিটার। তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত, এটা জানি না, জাস্ট সিম্পলি আমরা এটাকে ধরো x ধরে নিলাম। সেক্ষেত্রে আমরা x এর ভ্যালু কিভাবে বের করতে পারবো, x টাকে এই পাশে পাঠাই দিই, এইটাকে এই পাশে পাঠাই দিই, তার মানে x কত 1 মাইনাস 0.05, 0.05 মানে 1 মাইনাস 0.05 কত 0.95, x 0.95, x 0.95, x 0.95। তার মানে এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য কত, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.95 মিলিমিটার, মিলিমিটার। x এর ভ্যালু এখানে লিখে রাখি, x 0.95 মিলিমিটার, 0.95 মিলিমিটার। ওকে, এখন আমাদের ম্যাথটা ইজি হয়ে গেছে, আমাদের সবকিছু বের হয়ে গেছে, আশা করি আমাদের সবকিছু বের হয়ে গেছে। কারণ কি আমাদের কি বের করতে বলছিল, যে দুইটা স্কেলের তুলনা করতে বলছিল, যে একটা কত ভাগের আর একটা কত ভাগের সমান, মানে মেইন স্কেলের এক ভাগ বা মেইন স্কেলের কত ভাগ, এই যে কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এইটাই বলছে। ওকে চলো দেখো এখন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে বড় স্কেলের বা মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার। এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আমাদের কাছে দেওয়া আছে। এখন আমরা তুলনাটা বের করে ফেলতে পারবো না, সিম্পল। দেখো ভার্নিয়ার স্কেলে টোটাল ঘর আছে কয়টা, টোটাল ঘর আছে কয়টা 20টা, তার মানে 20 ঘরের দৈর্ঘ্য কত, টোটাল 20 ঘরের দৈর্ঘ্য কত, 20 ঘরের দৈর্ঘ্য কত মিলিমিটার, 20 ঘরের দৈর্ঘ্য কত মিলিমিটার, মানে ভার্নিয়ার স্কেলে লিখলাম ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে টোটাল দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের 20টা ঘর, যেহেতু 20টা ঘর আছে 20টা ঘরের দৈর্ঘ্য কত, একটা ঘরের দৈর্ঘ্য যদি এত হয়, সিম্পল ঐকিক নিয়ম যে এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.95 মিটার, তাহলে হচ্ছে 20 ঘরের দৈর্ঘ্য কত 0.95 ইনটু 20, এরকম সিম্পল। এই ছোট ছোট ফোঁটাগুলো দিলে এগুলো মুছতে একটু অসুবিধা হয়, যদি কারো কাছে স্লো মনে হয় একটু ফাস্ট করে নিও পেন করে। ওকে তাহলে 20 ইনটু 0.95, 20 ইনটু 0.95 কত आंसर 20 কত 19। তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য কত 19 মিলিমিটার, 19 মিলিমিটার, 19 মিলিমিটার। তারপর এখন আরেকটা জিনিস নির্ণয় করতে পারি, কি নির্ণয় করব, যে মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, তার মানে 20 ঘরের দৈর্ঘ্য কত 1 ইনটু 20, তার মানে 20 মিলিমিটার। তার মানে এই যে ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 19 মিলিমিটার, আর মেইন স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য কত 20 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেলের 20 মিলিমিটার সমান হচ্ছে এই যে সরি মেইন স্কেলের 20 মিলিমিটার সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের 19 মিলিমিটার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই হোপ এটা তোমরা বুঝছো। তার মানে এখানে কি বলতে পারি, যে মেইন স্কেলের 20 ভাগ ভার্নিয়ার স্কেলের 19 ভাগের সমান, বা ভার্নিয়ার স্কেলের 19 ভাগ মেইন স্কেলের 20 ভাগের সমান। এটাই তো, তাই না? হ্যাঁ এটাই তো, আমি কি ওয়ার্ডে কোনো ভুল বলছি? এইখানে 20 ঘরের দৈর্ঘ্য, এইখানে 20টা ঘরের দৈর্ঘ্য, এই যে সরি এখানে 20টা ঘরের দৈর্ঘ্য কত, ভার্নিয়ার স্কেলের 20টা ঘরের দৈর্ঘ্য কত 19 মিলিমিটার, 19 মিলিমিটার, 20টা ঘরের দৈর্ঘ্য কত 19 মিলিমিটার।
মিলিমিটার, 20টা ঘরের দৈর্ঘ্য কত 19 মিলিমিটার, তার মানে এই পর্যন্ত হচ্ছে 19 মিলিমিটার, পর্যন্ত হচ্ছে 19 মিলিমিটার। এরকমই তো, এরকমই তো। দাঁড়াও আমি একটু দেখি, এটা দেখতে হবে। হ্যাঁ ঠিকই বলছি যে ভার্নিয়ার স্কেলের 19 ভাগ, ভার্নিয়ার স্কেল 19 ভাগ মূল স্কেলের 20 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, এই পর্যন্ত যদি 20টা দাগ হয়, 20টা মানে হচ্ছে 20 মিলিমিটার, এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে মানে এটা হচ্ছে 19 ভাগের সমান, এটা হচ্ছে 19 ভাগের সমান। আই হোপ এটা বুঝছো। এরপর কি, এরপর লাস্ট ম্যাথ। 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এখানে কি বলছে, একটা হচ্ছে সমান পুরুত্বের ঘনাকৃতির একটা লোহার ফাঁপা বক্স, সমান পুরুত্বের ঘন আকৃতির একটা লোহার বক্স, ঘন আকৃতির একটা লোহার বক্স, ঘন আকৃতির একটা লোহার বক্স। তো এটা 3D এরকম, এইরকম, এই যে এরকম, কিন্তু ভিতরে হচ্ছে ফাঁপা, ভিতরে কি, ভিতরে ফাঁপা। এখন কি বলছে, সমান পুরুত্বের ঘন আকৃতির একটি লোহার ফাঁপা বক্সের বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য এত। তো বাইরের এবং ভিতরের দৈর্ঘ্যটা আছে, তার মানে বাইরের আয়তন এবং ভিতরের আয়তন, এটা যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে এটার পুরুত্বটা, মানে এটার ভিতরে কতটুকু মেটাল আছে সেটা বের করে ফেলতে পারবো। বাট হচ্ছে L1 এবং L2 এটা আমাদের ডিরেক্টলি দেওয়া নেই, দেওয়া আছে কি ভার্নিয়ার স্কেলের পার্ট হিসাবে, আমাদের কি দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের পার্ট হিসাবে। তো আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট হিসাবে যেহেতু দেওয়া আছে, ভার্নিয়ার আমরা এটাকে বের করি আগে। আমি এটা শর্টকাটে করে দিই। L1 কি, আমরা সূত্র কি জানি, মেইন স্কেল ডিভিশন ইনটু কি, সরি প্লাস হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার স্কেল ডিভিশন বা ভার্নিয়ার সমাপতন। তাই L1 এর ক্ষেত্রে মেইন স্কেল ডিভিশন কত আছে, মেইন স্কেল ডিভিশন আছে 80 মিলিমিটার, 80 মিলিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট কত 0.05 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার, হ্যাঁ এটা তো 0.05 মিলিমিটার ইনটু ভার্নিয়ার সমাপতন হচ্ছে প্রথমটা হচ্ছে 9, L1 হচ্ছে 9, তার মানে এখান থেকে কত বের হয়, এখান থেকে বের হয় হচ্ছে 80 প্লাস কত 0.05 9 কত 80.45 এগুলো হচ্ছে 80.45, L1 কত, L1 হচ্ছে 80.45। ওই পাশে কেন আসে না, ওই পাশে কেন চলে গেল বুঝলাম। 80.45 মিলিমিটার, 80.45 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। এটা যেহেতু মিলিমিটার আছে, মিলিমিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করতে হলে 10 দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। 10 দ্বারা যদি ভাগ করি আমরা কত বের হয়, 8.045 সেন্টিমিটার। সেন্টিমিটারে কেন করলাম দেখো, এখানে হচ্ছে আমাদের সেন্টিমিটার কি আছে, ঘন সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটার করে নিয়েছি। ওকে, একটা ম্যাথ করে এত সময় লাগতেছে, আমি ভাবছিলাম 10 মিনিটে একটা সৃজনশীল করাবো। আচ্ছা, তারপরে কি L2 কিভাবে বের করব, এই সিম্পল, প্রধান স্কেলের পার্ট কত 60 প্লাস কি ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 ইনটু কত ভার্নিয়ার সমাপতন হচ্ছে 6, ভার্নিয়ার সমাপতন 6। সো এটা যদি করি 60 প্লাস 0.05 ইনটু 6, এটা তো হ্যাঁ 0.05 ইনটু 6 কত দাঁড়ায় 60.3। তো এটাকে যদি আমরা হচ্ছে মিটারে কনভার্ট কি বলে মিলিমিটার আসছে সেন্টিমিটার কনভার্ট করতে হলে 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা যদি ভাগ করি 6.03 এইটা হচ্ছে সেন্টিমিটার। এইটা হচ্ছে L2, মানে হচ্ছে ভিতরের এবং বাইরের দৈর্ঘ্য। বাইরের দৈর্ঘ্য কত, বাইরের দৈর্ঘ্য হচ্ছে 8.45 এবং ভিতরের দৈর্ঘ্য এই যে সিম্পল এইভাবে যদি চিন্তা করি, বাইরের দৈর্ঘ্য এটা হচ্ছে বাইরের দৈর্ঘ্য, এটা হচ্ছে 8 পয়েন্ট, এই যে বাইরের দৈর্ঘ্যটা হচ্ছে 8.045 সেন্টিমিটার এবং ভিতরের দৈর্ঘ্যটা কত, ভিতরের দৈর্ঘ্যটা হচ্ছে 6.03 মানে 6.03 সেন্টিমিটার। এখন যদি আমরা একটা আয়তন নির্ণয় করে, মানে বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন যদি করি, তাহলে হচ্ছে মাঝখানে এইখানের অংশে যতটুকু মেটাল আছে সেটা আমরা পেয়ে যাব। তো আমরা সেটা করি না, ওকে। এখন হচ্ছে কোনটা বাইরের আয়তন যদি নির্ণয় করতে চাই, T1 কত, জাস্ট হচ্ছে এটা কিউব করে দেব, যে 8.045 কিউব
520.689 এই পর্যন্ত থাক। সেন্টিমিটার কিউব, এটা কিন্তু সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার এরকম লিখতে পারো। V2 কত? V2 হচ্ছে ওইটার কিউব, 6.03 কিউব কত? 219.256 cm কিউব। তার মানে এখন হচ্ছে দুইটাই আয়তন, মানে দুইটার আয়তনটা আমরা পাইছি। এখন কি করব? একটা থেকে আরেকটা বিয়োগ করলে এটার ভিতর কতটুকু লোহা আছে সেটা আমরা পেয়ে যাব। একটা থেকে আরেকটা বিয়োগ করলে এটা আমরা পেয়ে যাব। সো ধরো এটা হচ্ছে ডেল ভি ধরলাম, আয়তনের পরিবর্তন ডেল ভি, একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি তার মানে 520.689 কত? 310.433 cm কিউব, সেন্টিমিটার কিউব। এতটুকু আয়তনের লোহা আমাদের ভিতরে আছে। এখন কি বলছে? এই যে লোহার ভরটা নির্ণয় করতে বলছে। তো এইটা হচ্ছে সিএম কিউব বা ঘন সেন্টিমিটার। তার মানে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। তার মানে এত ঘন সেন্টিমিটার লোহার ভর কত? এইটা দিয়ে এটা গুণ করে দেব। সো এত ঘন সেন্টিমিটার, ওই দিক নিয়ে লিখবা যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে? অ্যানসার এখন 7.2। তার মানে কত? কত? 2170 গ্রাম। 2170 গ্রাম মানে হচ্ছে ভাগ 1000 কত? 1000। তার মানে 2.17 কেজি। 2.17 কেজি। এটা হচ্ছে এই কি বলে বক্সের এইটার ভর, মানে এইখানে যতটুকু লোহা আছে ওই লোহাটার ভর। রাখতে পারতেছি না। আই হোপ এটা বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে কোশ্চেন করো, আমাদের সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে আমরা এগুলো সবগুলো বোঝাবো। জানি এই টাইপের কি বলে ক্লাস অনেক বোরিং লাগে আমাদের, থিওরি ক্লাস অনেক মজা হয়, আমিও পরে মজা পাই, বাট এক্ষেত্রে আমি মজা পাইতেছি না, তোমরা মজা পাইতেছো না। তারপরও পরীক্ষার জন্য অবভিয়াসলি পড়তে হবে। সো দ্যাটস ইট। এরপর হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ টাইপ করা আছে। না, নেক্সট ম্যাথ টাইপ করা নাই, নেক্সট ম্যাথ টাইপ করতে হবে। আচ্ছা, আমাদের এর পরের ম্যাথ হচ্ছে আবার হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের ম্যাথ, এবং এটা হচ্ছে ত্রুটিযুক্ত ত্রুটির ম্যাথ আছে। তো চলো দেখি। দেওয়া আছে উদ্দীপকে যে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস হচ্ছে 5.8 সেন্টিমিটার পাওয়া গেল, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত। তারপর হচ্ছে কিছু কোশ্চেন করছে। প্রথম ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন, এটার সাথে উদ্দীপকের অবভিয়াসলি কোনো সম্পর্ক নেই। মাত্রা কাকে বলে? আগে বলছি যে কোনো একটা রাশির ভিতর বা যে কোনো একটা ভৌত রাশির ভিতর মৌলিক রাশিগুলো যে সূচক আছে বা মৌলিক রাশিগুলো সূচককে হচ্ছে মাত্রা বলে। যে কোনো একটা রাশির ভিতর মৌলিক রাশিগুলো সূচককে এর মাত্রা বলা হয়ে থাকে। সিম্পল। এবং মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, বড় একটা রাশি থাকলে মানে একটা যৌগিক রাশি থাকলে ওইটার ভিতর মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো কিভাবে বের করতে হবে, সো সূত্র দিয়ে সবগুলো আমি দেখাইছি। আশা করি এগুলো বুঝছো পারবা। এরপর হচ্ছে খ নম্বর, একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল বা সূক্ষ্মভাবে পরিমাপ করার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল বেশি মানে কি বলে গ্রহণযোগ্য কেন, এটার ব্যাখ্যা করতে বলছে। সিম্পলি তোমরা হচ্ছে নিজের ভাষায় সুন্দর করে লিখবা যে কোনো একটা স্কেল, আমাদের সাধারণ স্কেল দিয়ে সাধারণত 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের বস্তুকে সূক্ষ্মভাবে মাপা যায়। এর চেয়ে ছোট যদি বস্তু হয় সেক্ষেত্রে সূক্ষ্মভাবে মাপা যায় না, কারণ সাধারণ স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। এর চেয়ে যদি ক্ষুদ্র হয় তাহলে কিন্তু ঠিকভাবে মাপা যায় না এই যে কোনো সাধারণ স্কেল। বাট একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হয়? 0.01 হয় অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি 0.01 মিলিমিটার বা 0.001 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের বস্তুকে সূক্ষ্মভাবে মাপা যায়। সেক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য? অবভিয়াসলি ভার্নিয়ার স্কেল। তো সুন্দর করে নিজের মতো সাজাই লিখে দেবা। এরপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। এখন হচ্ছে উদ্দীপকের কাজে লাগবে। লেখা আছে স্লাইড ক্যালিপার ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাসার্ধ পাওয়া গেলে এটা হচ্ছে পরের ম্যাথে লাগবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া আছে? 0.02 সেন্টিমিটার বা পিসি ইজ ইকুয়াল টু 0.02 সেন্টিমিটার। 0.02 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে এটা হচ্ছে আমাদের মিলিমিটারে কনভার্ট করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের ক্ষেত্রে সবসময় হচ্ছে মিলিমিটার এটা ইউজ করি। সেন্টিমিটার তো চাইলে তুমি পারবা, বাট সেক্ষেত্রে আরো ক্যাচাল করতে হবে। সো এটাকে যদি মিলিমিটারে কনভার্ট করতে যাই কত দাঁড়ায়? ভিসি ইজ ইকুয়াল টু যদি 10 দ্বারা এটারে গুণ করি কত দাঁড়ায়? 0.2 দাঁড়ায় না? হ্যাঁ 0.2 আচ্ছা 0.2 0.2
মিলিমিটার, 0.2 মিলিমিটার ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের সূত্র কি জানি? ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের সূত্র হচ্ছে ভিসি, মানে হচ্ছে মূল স্কেলের মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, সেটা সাধারণত 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার হয়, মিলিমিটার ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, মানে কি বলে ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা, যেটাকে আমরা হচ্ছে এন দ্বারা প্রকাশ করতে পারি। সো এই ক্ষেত্রে এই ইকুয়েশনে যদি ওইটা বসাই দিই, যে এই ভিসি এর জায়গায় 1 ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু কত? 0.2 মিলিমিটার। তার মানে এনটা ওই পাশে চলে যাবে, কি হবে? এন ইজ ইকুয়াল টু কি হবে? এন ইজ ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 0.2, 1 ডিভাইডেড বাই 0.2। তো এক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কত বের হবে? n ইজ ইকুয়াল টু 5 বের হবে। n ইজ ইকুয়াল টু কত বের হবে? 5 বের হবে। ক্যালকুলেটর দিয়ে দেখো, এটা আমি দেখছিলাম, আমার মনে আছে। অবভিয়াসলি আমি এরকম মুখে ক্যালকুলেশন করতে পারিনি, অনেকে মুখে ক্যালকুলেশন করতে পারো। এন্ড এটা কিন্তু তোমাদের মানে কি বলে একটা প্রতিভা বলা যায়, এবং এটা ফিউচারে কাজে লাগবে যারা হাতে ক্যালকুলেশন বা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারো। কারণ তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা বা যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দেবা, তখন কিন্তু ক্যালকুলেটর নিতে দিবে না, তোমাদের মুখে ক্যালকুলেশন করতে হবে। আমি ওই সময় শিখছিলাম, বাট ভুলে গেছি। সো এই অভ্যাসটা কিন্তু অনেক ভালো। দেখ, এটা হচ্ছে n is equal to 5, মানে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে টোটাল 5। এরপরে একটা ম্যাথ হচ্ছে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে। ব্যাস হচ্ছে 5.8 সেন্টিমিটার, বা হলো ভার্নিয়ার ধ্রুবক এত। গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা ব্যাখ্যা করো। এখানে দেখো ত্রুটি কিচ্ছু দেওয়া নেই, বাট এটা তো ত্রুটির ম্যাথ দেখে বোঝা যাচ্ছে যে আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা। সো ত্রুটির ম্যাথ দেখে বুঝতে পারছি, বাট হচ্ছে আমাদের কাছে যথেষ্টই নাই। তো এখন কি করব? আমরা একটা পড়ছিলাম, কি বলে, যখন ত্রুটির বেসিক পড়ছিলাম তখন আমরা কি পড়ছিলাম, যে কোনো স্কেল দিয়ে বা যে কোনো হচ্ছে ভার্নিয়ার স্কেল বা যা দিয়ে হোক পরিমাপ করার সময় ত্রুটি, মানে চূড়ান্ত ত্রুটি কিভাবে হিসাব করব? চূড়ান্ত ত্রুটি হিসাব করব স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে আমরা ত্রুটি ধরে নেব। ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের ত্রুটি ধরে নেব, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে আমরা ত্রুটি ধরে নেব। সো এখানে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার না? হ্যাঁ, 1 মিলিমিটার। এর অর্ধেক কত? এর অর্ধেক হচ্ছে 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার এর মানে কি বোঝায়? যে আমরা যদি এই স্কেল দিয়ে কোনো কিছু পরিমাপ করি, সেক্ষেত্রে 0.5 মিলিমিটার প্লাস বা মাইনাস হতে পারে। 0.5 মিলিমিটার প্লাস বা মাইনাস হতে পারে, বা 0.5 মিলিমিটার ত্রুটি মানে 0.5 মিলিমিটার বেশি বা কম হতে পারে। এখন হচ্ছে আমরা এখানে কি নির্ণয় করব? যে আয়তন পরিমাপ করব, বাট এখানে দেওয়া আছে আমাদের ব্যাস দেওয়া আছে। ব্যাস দিয়ে আয়তন পরিমাপ করে আমরা দেখব আমাদের ত্রুটিটা কত পার্সেন্ট আসে। তো আমরা হচ্ছে শুরু করি, চল। এখানে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে কত? 5.8 সেন্টিমিটার। 5.8 সেন্টিমিটার। এবং এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হতে পারে? চূড়ান্ত ত্রুটি বলছি যে ওই স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের অর্ধেক, মানে 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। এখন মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। 10 দ্বারা ভাগ করলে 0.05 আসে না? 0.5 ডিভাইডেড 5 10 কত? 0.05, হ্যাঁ, 0.05 সেন্টিমিটার। 0.05 সেন্টিমিটার। তার মানে 5.8 এর সাথে 0.05 সেন্টিমিটার প্লাস বা মাইনাস হতে পারে, মানে বেশি বা কম হতে পারে। সো আমরা হচ্ছে অরিজিনালি স্বাভাবিকভাবে প্রথমে হচ্ছে আয়তনটা নির্ণয় করি। একটা গোলক সুষম গোলকের আয়তনের সূত্র কি? ম্যাথে অবভিয়াসলি আমরা পড়ছি। স্বাভাবিক অবস্থায় আমরা আয়তন হিসাব করি। আয়তন কি? 4/3 পাই আর কিউব। আর কিউব কিন্তু দেওয়া আছে। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, বাট এই জায়গায় কিন্তু দেওয়া আছে ব্যাস। তো এক্ষেত্রে কিন্তু ওইভাবে হিসাব করে নিতে হবে। তো 4.3 পাই আর কিউব, তাহলে 4.3 পাই আর কিউবের জায়গায় কত দিব? 5.8 ডিভাইডেড বাই 2, কারণ ব্যাস দেওয়া আছে। আমাদের দেওয়া আছে ব্যাস, লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে ব্যাসার্ধ, মানে অর্ধেক লাগবে। 5.2 হোল কিউব। যদি আমরা ক্যালকুলেশন করি কত দাঁড়ায়? 4/3 ইন্টু 3.1416 ইন্টু 5.8 ডিভাইডেড বাই 2 হোল কিউব, কত? 102.16। হ্যাঁ, সবকিছু সেন্টিমিটার আছে না? হ্যাঁ, সবকিছু সেন্টিমিটার। আচ্ছা, এখানে রেখে মুশকিল। সেন্টিমিটার। এটা হচ্ছে অরিজিনাল যে আয়তন। এটা এখন হচ্ছে ত্রুটিটা হিসাব করবো, মানে ত্রুটি যুক্ত থাকলে
বেশি ত্রুটি মানে বেশি পরিমাপ করলে কি হবে, কম পরিমাপ করলে কি হবে। ধরো হচ্ছে 0.05 সেন্টিমিটার আমি বেশি পরিমাপ করলাম, তার মানে যখন হচ্ছে বেশি বেশি ত্রুটিযুক্ত, মানে বেশি ত্রুটিযুক্ত না আসলে, মানে পরিমাপটা যখন বেশি হয় তখন হচ্ছে ত্রুটিটা হিসাব করবো, মানে ত্রুটিযুক্ত আয়তনটা হিসাব করবো। তো ত্রুটিযুক্ত আয়তন এটাকে হচ্ছে কি বলে, এ এম ধরলাম, না এ না তো ভি হবে, আয়তন ভলিউম না ভি হবে, ভি ভি দ্বারা প্রকাশ করলাম আমি, ভি ভি এম ধরলাম। এক্ষেত্রে কত হবে 4/3 পাই আর কিউব। আর কিউবের জায়গায় কি হবে, আর কিউবের জায়গায় কি হবে 5.8 প্লাস কত 0.05 ডিভাইডেড বাই 2, 0.05 ডিভাইডেড বাই 2 হোল কিউব। ওকে 0.05 হোল কিউব, 5.8 প্লাস 0.05 হোল কিউব কত দাঁড়ায় 104.825 104.825 এরকম দাঁড়ায়। তারপর হচ্ছে আচ্ছা mx মিনিমাম যখন হচ্ছে কম ধরবো 0.05 সেন্টিমিটার কম ধরবো, সেক্ষেত্রে কত দাঁড়াবে 4/3 পাই আর কিউব। আর কিউবের জায়গায় কত দাঁড়াবে 5.8 কত মাইনাস 0.05 ডিভাইডেড বাই 2। কারণ কি, কারণ হচ্ছে এইটা হচ্ছে ব্যাস আর 2 দ্বারা ভাগ করছি, কারণ হচ্ছে ব্যাসার্ধ লাগবে আমাদের এই জন্য। সো যদি এটাকে যদি মাইনাস করি সেক্ষেত্রে কত দাঁড়ায়, জাস্ট একটা মাইনাসটা চেঞ্জ করে দেব, মাইনাস দেব জাস্ট একটা কত 99.54। আচ্ছা আমরা এই সাইডে জিনিসগুলো লিখি, তাহলে আশা করি এক জায়গায় থাকবে, ওইটা ওই জায়গায় থাক। এইগুলো এই সাইডে লিখি, আমরা হচ্ছে এটাকে ভি লিখি, ভি ইজ ইকুয়াল টু কত 102.16 সেন্টিমিটার। ভি ম্যাক্স হিসাব করি কত 104.825 আর হচ্ছে ভি মিনিমাম কত 99.54। এই আমার হাতের লেখা আগের চেয়ে একটু ভালো হয়েছে, আগে তো বুঝাই যেত না। আচ্ছা এখন এগুলো মুছে দিতে পারি আমরা। এখন আবার ওই চলে গেছে ভাই ভাই। ওকে এখন হচ্ছে পার্থক্যটা হিসাব করবো, মানে চূড়ান্ত ত্রুটি। আয়তনের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল, যেটা অরিজিনাল আয়তন। এখন হচ্ছে এইটা যখন বেশি ধরে নিয়েছিলাম তখন এইটা হয়েছে, কম ধরে নিয়েছিলাম তখন এটা হয়েছে। এখন হচ্ছে এটার পার্থক্যটা বের করতে পারলে আমরা চূড়ান্ত ত্রুটি পেয়ে যাবো। তো চূড়ান্ত ত্রুটি ইরোর, চূড়ান্ত ত্রুটি আমি লিখতেছি না, তোমরা কিন্তু বাংলায় লিখো ইরোর, আমি জাস্ট ই দিয়ে লিখতেছি ইরোর। ইরোর অন ধরতেছি, ধরে নিলাম আমি জাস্ট বোঝানোর জন্য। এটা কিন্তু এইভাবে লিখবা না, তোমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে লিখবা, যেভাবে বইতে দেওয়া আছে করে ওইভাবে লিখবা। তারপর কত 102.16 মাইনাস কত 104.825 মডুলাস সাইন দিলাম, কারণ হচ্ছে প্লাস মাইনাস যাই আসুক আমরা হচ্ছে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা লিখবো। তাহলে 102.16 মাইনাস 104.825 কত আসে 2.665। ওকে E2 ধরি, E2 হচ্ছে দুইটা থেকে 102 থেকে ওই নিচে ওইটা বিয়োগ 102.16 মাইনাস 99.54 কত আসে 102.16 মাইনাস 99.54 কত 2.62 আর এই ক্ষেত্রে কত 2.67। তো আমরা হচ্ছে বড় ভ্যালুটাই নেব, ইরোরের ক্ষেত্রে সবসময় বড় ভ্যালুটাই নেব। তো হচ্ছে ইরোরের ক্ষেত্রে বা কি বলে ইরোর বা ত্রুটির ক্ষেত্রে বড় ত্রুটিটাই সবসময় নেওয়ার চেষ্টা করব। তো ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা নেব 2.67, এই ভ্যালুটা নেব আমরা 2.67, মনে রাখো 2.67 গাছের পাতা সবুজ, 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 গাছের পাতা সবুজ। আবার চলে গেছে
ঠিক আছে আসলি ভাই। ওকে, তো হচ্ছে আমরা ইউরোর কোনটাকে নিয়েছিলাম 2.67 কে। এখন হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করব, ধরো এরকম লিখলাম আপেক্ষিক ত্রুটি কত, চূড়ান্ত ত্রুটি 2.67 ডিভাইডেড বাই অরিজিনাল যে ভ্যালু ছিল 102.16 বা পরিমাপকৃত মান ইনটু 100%। তো 2.67 divided by 102.16, এই 10 দশমিক পরে দিছি 102.16 ইনটু 100 কত 2.61%। তার মানে এই ক্ষেত্রে পরিমাপ করতে গেলে তোমার হচ্ছে 2.16% ত্রুটি থাকবে, এই ক্ষেত্রে 2.16% ত্রুটি থাকবে। আই হোপ এটা বুঝছো। এরপরে ম্যাথ কি, এরপরে ম্যাথ হচ্ছে স্ক্রু গজ। আমার রুম গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে তারপর আসছি। এটা ক্লাস মধ্যে শেষ না। তো এই ম্যাথে কি দেওয়া আছে যে এটা হচ্ছে স্ক্রু গজের, এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা ম্যাথ করলাম সবগুলো ছিল স্লাইড ক্যালিপার্স বা ভারিয়েন্স গুলো, এটা হচ্ছে স্ক্রু গজের। তো চলো করি। স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের বার হচ্ছে 2 মিলিমিটার পাওয়া গেছে। বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। তারপর হচ্ছে কিছু কোশ্চেন করছে। এই মৌলিক একক কাকে বলে? মৌলিক একক কাকে বলে? মৌলিক একক হচ্ছে মৌলিক রাশির যে এককগুলোকে সেগুলোকে বলা হয় থাকে মৌলিক একক। মৌলিক রাশির যে এককগুলো সেগুলোকে বলা হয় থাকে মৌলিক একক। এটা আমরা বলছি যে এককগুলোকে প্রকাশ করার জন্য অন্য কোনো এককের উপর নির্ভর করতে হয় না। যেমন হচ্ছে কি বলে বেগের একক, তারপর হচ্ছে অন্য যে কোনো কিছু যেগুলা লব্ধ রাশি বা যৌগিক রাশি যেগুলো একক, ওগুলো হচ্ছে যৌগিক একক বলতে পারে। মৌলিক একক যেগুলো মানে সেগুলো যেগুলো প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না। তারপর হচ্ছে কোন রাশির মাত্রা জানা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। মাত্রার ব্যাপারে অনেক বলছি, মানে এই অধ্যায়ে বেশিরভাগ সৃজনশীল মাত্রা জিনিসটা থাকবে সব জায়গায় প্রায়। মাত্রা জিনিসটা মানে মাত্রা নিয়ে একটা না একটা কোশ্চেন থাকি। তো এই টপিকটা একেবারে ডিটেলস একটু ক্লিয়ার করে নেবা, আবার বেসিক ক্লাস দেখে ক্লিয়ার করে নাও, অন্য যে কোনো জায়গা থেকে দেখো বা বই থেকে পড়ে নাও। তো কোন রাশির মাত্রা জানা প্রয়োজন কেন, কোন রাশির মাত্রা জানা প্রয়োজন কেন? মাত্রা কি একটু আগে বলছি, মাত্রা হচ্ছে একটা লব্ধ রাশিতে মৌলিক রাশিগুলোর সূচককে বলা হয় থাকে মাত্রা। এটার মাধ্যমে আমরা কি জানতে পারি ওই রাশিটার ভিতর, ওই লব্ধ রাশিটার ভিতর মৌলিক রাশিগুলো কোন সূচকে আছে সেইটা আমরা ওই হিসাবটার মাধ্যমে মাত্রার মাধ্যমে জানতে পারি। দ্যাটস ওয়াই মাত্রা জানাটা আমাদের প্রয়োজন। মানে ওই মাত্রার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো একটা লব্ধ রাশির ভিতরে কয়টা মৌলিক রাশি আছে এবং কোন সূচকে আছে, কতটা পাওয়ার আছে, সূচক মানে কি পাওয়ার, সেটা আমরা জানতে পারি। দ্যাটস ওয়াই মাত্রা জানা অনেক ইম্পর্টেন্ট বা মাত্রা জানা প্রয়োজন। এরপর হচ্ছে উদ্দীপকের স্ক্রু গজটির ন্যূনতম এটা প্রকাশ করে। এখন হচ্ছে অরিজিনাল ম্যাথ শুরু। স্ক্রু গজ দেওয়া আছে, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50 এবং পিচ দেওয়া আছে, পিচ হচ্ছে 0.05 মিলিমিটার এবং বলছে ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্টকে মিটারে প্রকাশ করতে বলছে। সো এলসি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এলসি ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের টোটাল ভাগ সংখ্যা। টোটাল ভাগ সংখ্যা কত এখানে? টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 50। তো পিচ কত? পিচ হচ্ছে 0.05 মিলিমিটার ডিভাইডেড বাই 50। 0.05 মিলিমিটার ডিভাইডেড বাই 50 কত হয়? 0.05 মিলিমিটার ডিভাইডেড বাই 50 কত? 0.001 মিলিমিটার। এটা কিন্তু মিলিমিটারে আসছে, বাট আমাদেরকে কি বলছে যে এলসি কে মিটারে প্রকাশ করতে বলছে বা ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করতে বলছে। সো এটাকে মিটারে কিভাবে প্রকাশ করতে হবে? মিলিমিটার থেকে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হবে? 1000 দ্বারা জাস্ট সিম্পলি ভাগ করতে হবে। তো আচ্ছা 0.05 না, সরি 0.5, সরি 0.5, আমি ভুল করছি। 0.5 ডিভাইডেড বাই 50, সরি 0.1, একটা হবে, জাস্ট একটা হবে, শূন্য একটা হবে। তো এখন হচ্ছে এটাকে জাস্ট 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের মিটারে চলে যাবে। 1000 দ্বারা ভাগ করলে কত আসে? আসলে হচ্ছে 0.000 কত 1 2 3 4 4টা। এটা হচ্ছে মিটারে প্রকাশ করে। একটাকে যদি সায়েন্টিফিক হিসেবে লিখতে চাও তাহলে হবে 10 ইনটু 10 টু দি পাওয়ার -6 অথবা 1 ইনটু 10 টু দি পাওয়ার -5। এটা হচ্ছে আমাদের आंसर। আই হোপ এটা তোমরা বুঝছো। এরপরের ম্যাথটা হচ্ছে সর্বশেষ ম্যাথ, যেটা যে
নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 1% হলে, আপেক্ষিক ত্রুটি 1%, না 1% ছিল না, এটাই দেখি তো, আপেক্ষিক ত্রুটি 5%, 5%, সরি 5%, হ্যাঁ 5%, 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাপ নির্ণয় করো। নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। অনেক বড় একটা ম্যাথ, অনেক কিছু করতে হবে, কারণ এখানে দেওয়া আছে জাস্ট ব্যাস, তারপর সেই জায়গা থেকে ঘনত্বে যাইতে হবে। এখন দেখি আমরা প্রথমে আমাদের ইসে কি কি দেওয়া আছে সেটা একটু দেখি। স্ক্রু গজের সাহায্যে একটা গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেলের পাঠ হচ্ছে এত পাওয়া গেছে, এবং বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটা হচ্ছে এলসি নির্ণয় করে দেওয়ার জন্য দেওয়া আছে। তারপর একটা তথ্য দেওয়া আছে, এটা হচ্ছে ঘনত্বে লাগবে। তো আমরা হচ্ছে আসলে আগে প্রথমে হচ্ছে এই যে স্ক্রু গজ দিয়ে ব্যাসটা পরিমাপ করছে, ওই ব্যাসটা একটু বের করে নিই। সো ধরো এটাকে আমরা টি ধরি, ব্যাসটাকে যদি টি ধরি, টি হচ্ছে মেইন স্কেলের রিডিং এম প্লাস এলসি, এলসি ইনটু কত, এলসি এলসি ইনটু কত, 20তম ভাগের সাথে মিলে। আচ্ছা একসাথেই লিখে, ব্যাসটাকে যদি ডি ধরি, মেইন স্কেলের রিডিং কত, প্রধান স্কেলের পার্ট হচ্ছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার প্লাস হচ্ছে এলসি কত, এলসি হচ্ছে ওইখানে একটু আগে আমরা হচ্ছে মিলিমিটার বের করছিলাম, আমরা বলে গেছি মিলিমিটার, তো আবার হচ্ছে বের করি কত, পিস 0.5 ডিভাইডেড বাই 50, এটা হচ্ছে এলসি ইনটু বৃত্তাকার স্কেলের পার্ট কত, 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়, মানে হচ্ছে 20, 20। সো কত বের হয় আমাদের, 2 প্লাস 0.5 divided by 50, 0.5 divided by 50 into 20 কত, 2.2, 2.2 মিলিমিটার, 2.2 মিলিমিটার। এখন দেখো এখানে সবগুলো হচ্ছে সেন্টিমিটার আছে, সবগুলো হচ্ছে সেন্টিমিটার আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তার মানে 10 দ্বারা এটাকে যদি ভাগ করি সেক্ষেত্রে দাঁড়ায় 0.22 সেন্টিমিটার, 0.22 সেন্টিমিটার। চলো আমরা এক কর্নারে লিখি, d ইকুয়াল টু d is equal to বের করলাম কত, 0.22 সেন্টিমিটার, সেন্টিমিটার। এখন কি করতে হবে, আমাদের আয়তন বের করব। আমরা প্রথমে একটা আয়তন বের করব, মানে আমাদের লাগবে কি, ঘনত্ব পরিমাপ। আমরা করছি কি, গোলকের ব্যাস পরিমাপে একটা ত্রুটি পাইছি 5%, ব্যাস পরিমাপে একটা ত্রুটি পাইছি 5%। এখন আমাদের কি করতে হবে, আয়তন পরিমাপের ত্রুটি বের করতে হবে, তারপর হচ্ছে মানে আয়তন, তারপর আয়তন দিয়ে ঘনত্ব, মানে ঘনত্ব পরিমাপ করার জন্য তো আয়তন লাগবে, তাই না? ঘনত্ব মানে কি জানি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন। তার মানে আমাদের এখানে হচ্ছে ভর এবং আয়তন দুইটাই নির্ণয় করতে হবে, ভর এবং আয়তন দুইটাই নির্ণয় করতে হবে। বাট আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে শুধুমাত্র ব্যাসটা আছে, ব্যাসটা আছে এবং আর একটা তথ্য দেওয়া আছে, ওইটা দিয়ে বাকিগুলো করতে হবে। তো চলো আস্তে আস্তে আমরা করি, আস্তে আস্তে চিন্তা করি, যদি ফার্স্ট যাই আমি তাহলে স্লো করে নাও, কারণে আমি নিজেও ট্রাই করতে পারো। তো এখন হচ্ছে আমাদের কাছে আছে জাস্ট হচ্ছে ব্যাসটা আছে, ব্যাসটা দিয়ে আমরা হচ্ছে ত্রুটি ছাড়া যে আয়তনটা, সেই আয়তনটা আমরা নির্ণয় করি। আয়তন ধরে নিলাম এ, এটাকে ধরি এ, ইজ ইকুয়াল টু কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর এর জায়গায় কি হবে, আর এর জায়গায় কি হবে, জাস্ট এই যে ব্যাস দ্বারা মানে ব্যাসকে 2 দ্বারা ভাগ করব, এইটাকে, এটা হচ্ছে ব্যাস, তাহলে এতটুকু হচ্ছে আয়তন, মানে ব্যাস ভাগ 2। তার মানে আর এর জায়গায় আমরা কি লিখবো, 0.22 ডিভাইডেড বাই 2, তাহলে জায়গা থেকে কত আসে, 4/3 বাই 0.22 ডিভাইডেড বাই 2 কিউব। তাহলে কত দাঁড়ায়, 4/3 ইনটু 3.1416 ইনটু 0.22 ডিভাইডেড বাই 2 হোল কিউব, কত 0.000। আচ্ছা এটা সায়েন্টিফিক চিনি, কত দাঁড়ায়, 5.57 ইনটু 10 টু দি পাওয়ার -3। এটা হচ্ছে আয়তন, আয়তন, আচ্ছা ভি, ভি আয়তন, ভি এ কেন লিখি, ভলিউম, এ হচ্ছে এরিয়া, তাহলে কত, এটা হচ্ছে সিএম কিউব, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তার মানে আমরা এই পাশে একটু লিখি যে ভি ইজ ইকুয়াল টু কত, 5.57 into 10 to the power -3, 10 to the power -3 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। ওকে, এখন আমরা বাকিগুলো বসিয়ে দিই।
এখন কি আমরা আয়তন পাইছি 5.57 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা 1 একটু লিখি 0.57, এটা হচ্ছে 5.57 সেন্টিমিটার কিউব ওকে, লেখাটা হচ্ছে না কি জানো, সেন্টিমিটার কিউব। আচ্ছা এখন দেখো 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর কত, 1 গ্রাম। তাহলে এত সেন্টিমিটার কিউব গোলকের ভর কত, এই গোলকটার ভর কত, দেখো ঐকিক নিয়ম, 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এই যে ভি সেন্টিমিটার, ধরো ভ্যালুটা হলাম ভি সেন্টিমিটার কিউব গোলকের ভর কত, 1 ইনটু এইটা, তাহলে ওইটাই হবে। তার মানে এই গোলকের ভরটা হচ্ছে এটা 5.57 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা কি গ্রাম, -3 গ্রাম। ওকে, এখন হচ্ছে আমরা ভরটাও পাইছি, সবগুলো হচ্ছে ত্রুটি ছাড়া, এগুলো কিন্তু কোনো ত্রুটি নেই, ত্রুটির হিসাব পরে, আগে আমরা হচ্ছে ভ্যালুগুলো বের করে নিব। এখন কি, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ত্রুটি মানে ত্রুটি করার আগে, মানে ত্রুটির আগে, ত্রুটি ছাড়া যেই কি বলে ঘনত্ব, সেটা। তো ঘনত্বের সূত্র আমরা কি জানি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর ভাগ আয়তন, এখন এই ক্ষেত্রে দেখো ভর কত, ভর হচ্ছে 5.57, তারপর হচ্ছে ভর হচ্ছে 5.57, আয়তন কত 5.57, একটা দ্বারা আরেকটাকে ভাগ করলে কত হয় 1। তার মানে এক্ষেত্রে ত্রুটি ছাড়া যে ঘনত্বটা সেটা হচ্ছে 1। এখন এটা কি, এটা এখানে কি, এটা ছিল কি গ্রাম, আর এটা কি সেন্টিমিটার কিউব। তার মানে এক্ষেত্রে ঘনত্বের এটা এককটা হবে কি গ্রাম ডিভাইডেড বাই সেন্টিমিটার, মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সিএম কিউব। ওকে, তাহলে সবকিছু আপাতত ডান, মানে ত্রুটি ছাড়া অবস্থায় যা যা লাগবে সেগুলো আমরা সবগুলো বের করে ফেলছি, এখন হচ্ছে ত্রুটিযুক্ত জিনিসগুলো আমরা বের করব। এখন কি করব, ত্রুটিযুক্ত জিনিসগুলো বের করব। দেখো ব্যাস পরিমাপে কি বলছে, যে 5% ত্রুটি থাকবে, ব্যাস পরিমাপে 5% ত্রুটি থাকবে। তার মানে 0.22 সেন্টিমিটার, 0.22 সেন্টিমিটারের 5% কত, 0.22 সেন্টিমিটার, 0.22 সেন্টিমিটারের 5% কত ইনটু 5%, মানে 5 ডিভাইডেড বাই 100, তার মানে 0.22 ইনটু 5 ভাগ 100 কত, 0.011। এখন দেখো এইটা হচ্ছে ত্রুটি, এত পার্সেন্ট ত্রুটি হতে পারে, তার মানে 0.22, এটা তো অরিজিনাল ব্যাস, তাই না, অরিজিনাল ব্যাস, এর প্লাস মাইনাস এত পার্সেন্ট এটা ত্রুটি হতে পারে, মানে 0.22 এর এত 0.11 বেশিও হতে পারে, 0.11 কমও হতে পারে। এইটা বুঝো, এইটা একটু দেখো কি বলছে, যে ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%, তার মানে ব্যাস কোনটা, এইটার 5% কত, এইটার 5% ভ্যালু হচ্ছে এইটা, এই যে এইটার 5% ভ্যালু 0.22 ইনটু 5%, 0.22 ইনটু 5%, এটা বের হচ্ছে এইটা। তার মানে 0.22 প্লাস মাইনাস 0.11, মানে 0.22 এর এত বেশি বা কম এটা ত্রুটি হতে পারে। ধরে নিলাম বেশি, ত্রুটিটা বেশি ধরে নিলাম, প্রথমে হচ্ছে ধরে নিলাম প্লাসটা ধরে নিলাম, মানে 0.011 আমি বেশি পরিমাপ করছি, তখন কি হবে, তখন আয়তনটা কি হবে, তারপর হচ্ছে সেটা দিয়ে আবার ঘনত্বটা বের করব। আচ্ছা একটা কর্নারে আমি লিখি নিই, এটা 0.01 লিখি। ওকে, এখন দেখো, এখন হচ্ছে Vmax ধরি, Vmax মানে ভলিউম বেশি যদি কল্পনা করি, মানে 0.22 এর সাথে ওইটা যদি প্লাস হয়, বেশি হয়, 4/3 পাই আর কিউবের জায়গায় কত হবে, 0.22 প্লাস 0.11 ডিভাইডেড বাই 2, কারণ কি আমাদের এটা হচ্ছে ব্যাস, আমাদের লাগবে কি ব্যাসার্ধ। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 4/3 ইনটু 3.1416 ইনটু 0.22, আচ্ছা 0.22 প্লাস 0.11 ডিভাইডেড বাই 2 হোল কিউব। আচ্ছা 18.8182 পর্যন্ত, না 817 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3,
সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আমরা যদি বেশি ধরি, আচ্ছা আমি একটু ঠিক করছি, 4/3 পাই 0.22 প্লাস হচ্ছে 0.011 0 আর একটা 0 হবে, ধরো গুণ করছি 0.011 গুণ করছি আমি, তাহলে কত হবে 6.45 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। এখন কি, যখন হচ্ছে আয়তনটা আমরা বেশি পরিমাপ করছি, এখন হচ্ছে এইটা দ্বারা যদি আমরা এখন হচ্ছে কি করি, ঘনত্ব বের করি, তখন হচ্ছে ওই ঘনত্বটা বেশি মাপ হবে। বেশি মাপা বলতে আমরা যখন বেশি ধরে নিয়েছিলাম, মানে প্লাসটা ধরেছিলাম, ত্রুটিটা প্লাস ধরে নিয়েছিলাম, তখন তার মানে রো ম্যাক্স যদি ধরি, রো ঘনত্ব, এটাকে যদি ম্যাক্স ধরি, রো ম্যাক্স ধরি, তার মানে কত হবে ভি ম্যাক্স, সরি ভি ম্যাক্স উপরে কাট নিচে হবে এম, এম তো একটাই দেওয়া আছে, এম তো একটাই ধরবো, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ভি ম্যাক্স। তাহলে এম কত, এম আমরা বের করে নিয়েছি একবার 5.57 ডিভাইডেড বাই এইটা, তার মানে 5.57 ইনটু 10⁻³ এটাই তো ছিল, তাই না, ডিভাইডেড বাই आंसर কত দাঁড়ায় 0.8630 0.8630 0. রো ম্যাক্স এই সেট লিখি রো ম্যাক্স ম্যাক্স এটাকে সায়েন্টিফিক ফর্মে লিখবো কি লিখি এরকম হলো কেন 5.57 into 10⁻³ 5.57 into 10⁻³ divided by কত divided by হচ্ছে 6.45 into 10⁻³ ভর divided by আয়তন Pmax কত 0.863 এটা হচ্ছে রো ম্যাক্স, এটা হচ্ছে রো ম্যাক্স। এরপর কি, এরপর কোনটা, এরপর হচ্ছে মিনিমাম। আমরা যদি মিনিমাম ধরি তখন তো ভাই শেষ হয় না কেন, আমি স্লাইড শেয়ার এর চেয়ে ভালো বুঝাইতে পারতাম, বাট পোলাপানের তো ডিজিটাল বোর্ড লাগবে, বোর্ড লাগবে। এখন হচ্ছে ভি মিনিমাম, ভি মিনিমাম, মিনিমাম কত 4/3 পাই আর কিউবের জায়গায় কত লিখবো 0.22 মাইনাস 0.011 ডিভাইডেড বাই 2, তাহলে কত দাঁড়ায় 4/3 ইনটু 3.1416 ইনটু 0.22 মাইনাস 0.011 ডিভাইডেড বাই 2 কত, এটা এরকম আসছে। ও আচ্ছা কিউব দিনে কিউব দিনে 4.78 into 10⁻³ সেন্টিমিটার কিউব। এখন তো এটা যদি ঘনত্ব বের করতে চাই, মিনিমাম যদি ধরি, ঘনত্ব যদি মিনিমাম ঘনত্ব ধরি, সেক্ষেত্রে কত দাঁড়াবে এম ভি মিনিমাম, এই মিনিমাম, তাহলে এম কত ওইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে এম হচ্ছে 5.57 into 10⁻³ divided by आंसर কত ভি মিনিমাম ধরি 1.165 ওকে। আমি জানি না অঙ্ক ঠিক হয়েছে কিনা, ভুল হইলে আবার করা লাগবে ভাই, ভুল হইলে আবার করা লাগবে, কোন জায়গায় ভুল হচ্ছে কে জানে। ওকে চলো এখন হচ্ছে আমরা যোগ বিয়োগ করি, ত্রুটি, চূড়ান্ত ত্রুটি হিসাব করি, ইউর ধরি। এই যে ঘনত্ব, অরিজিনাল ঘনত্ব হচ্ছে এইটা,
বেশি ধরছি তখন বেড়েছে এটা, কম ধরছি তখন বেড়েছে এটা, তখন একটা থেকে আরেকটা কি করে দেখি, বিয়োগ করে দেখি। 1 মাইনাস 0.863 কত ভাই? 1 মাইনাস 0.863 কত ভাই দেখি। 1 মাইনাস 0.863 কত? 0.137। হচ্ছে E2 ধরি এটাকে, 1 মাইনাস 1.165, 1 মাইনাস 1.165 কত? 0.165। তার মানে এই বড়টাই ধরে নিলাম 0.165, মানে ইরোর হিসেবে ধরলাম কত? ইরোর বা ত্রুটি, চূড়ান্ত ত্রুটি 0.165। আমাদের ম্যাথ প্রায় শেষ। তার মানে আয়তন কি? ঘনত্ব পরিমাপের চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা বের করছি? 0.165। এখন আপেক্ষিক ত্রুটি মানে কি? আপেক্ষিক ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু। তো চূড়ান্ত ত্রুটি কত? 0.165 ডিভাইডেড বাই 1 ইনটু 100%। কত? 0.165 divided by 1 into 100%, 16.5%। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আমার রেকর্ড হচ্ছে দেখি, রেকর্ড হচ্ছে। আর ম্যাথ হয়েছে কিনা সেটাও দেখে নি একসাথে। ম্যাথ হয়েছে কিনা সেটা দেখি। 16.5%, এই তো 16.6% ওরা বের করছে। টেস্ট পেপারে দেখি 16.6। এখানে হচ্ছে কোনো ভ্যালু হয়তো কম বেশি নিচে, এই জন্য 16.5%। বুঝছো? 6% তার মানে আমাদের ম্যাথ হয়েছে। ইয়েস, আই এম সাকসেসফুল। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে এই অধ্যায় সবগুলো টাইপের আশা করি কভার হয়ে গেছে। এরপরে যদি কোনো টাইপ থাকে বাদ, অবভিয়াসলি আমাদের সলভ ক্লাস হবে। সলভ ক্লাসগুলোতে আমরা এগুলো করে ফেলবো আমাদের কোর্সে। তো এরপর কি? এরপর হচ্ছে আমাদের কোর্সের কথা। তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো, তো অবভিয়াসলি আমাদের একটা কোর্স আছে, এটা হচ্ছে ফিজিক্স বেসিক টু প্রো। একেবারে মানে প্রথমে হচ্ছে বেসিক ক্লাস থাকে একটা 2-3 ঘন্টা, তারপর হচ্ছে এমসিকিউ ক্লাস, তারপর সিকিউ ক্লাস এরকম থাকে, তারপর সলভ ক্লাস থাকে, এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, তারপর হচ্ছে এই যে স্লাইডগুলো, সুন্দর সুন্দর স্লাইডগুলো। এখানে স্লাইডগুলো হয়তো কাজে লাগে না, বাট হচ্ছে বেসিক ক্লাসের স্লাইডগুলো কাজে লাগে। স্লাইডগুলো পেয়ে যাবা, এক্সট্রা নোট পেয়ে যাবা, তারপর হচ্ছে কোশ্চেন করতে পারবা, গাইডলাইন সেশন হবে, লাইভ হবে। সো সবকিছু একবার কমপ্লিট একটা কোর্স এটা। সো এটা যদি তোমরা এনরোল করতে চাও, কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা আমাদের পেজে একটা মেসেজ দিলে হবে, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি এটা করতে পারো, এনরোল করতে পারো, অথবা অ্যাজ ইউ উইশ। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগছে। এন্ড আরেকটা কথা, আমি মানুষ, যে কোনো জায়গায় ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, যে কোনো ভুল থাকলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবো। দ্যাটস ইট। দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এন্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।